আমার হাত ছাড়, না হইলে তোর খবর আছে। আমি কি করব না করব সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। মোটেও আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে না। আপনি আমার স্ত্রী। গতকাল আমাদের বিয়ে হয়েছে। আমাকে ধরা ছোঁয়া সব কিছুতে আমার অধিকার, অন্য ছেলেদের না। তিশার ফ্রেন্ডরা রেগে কি বলে। এই ছেলে এত কথা কেন বলে? তিশা, মারবো নাকি? মার ধরে বেশি কথা বলে। দাদিমা এইটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে জোর করে। ইচ্ছে করছে থাপড়ায় দাঁত ফেলে দেই। তিশা কথাগুলো বলে ড্রিঙ্কস করতে চলে গেল। আয়ান যেতে নিলে সাথে সাথে তিশার বন্ধুরা আয়নের কলার ধরে বলে, কি রে পিচ্ছি, কোথায় যাস? আমাদের সাথে একটু কথা বল। কথাটা বলে আয়নের মুখে সজোরে ঘুষি মারল। আয়নের রাগ হতে লাগলো। আয়ন ফ্লোর থেকে উঠে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে একজন লাথি দিল। আয়ন সামনের দিকে পড়ে যেতে নিবে, সাথে সাথেই নিজেকে কন্ট্রোল করে পিছনে ঘুরে উঠে ছেলেটার পায়ে সজোরে লাথি মারল। ছেলেটা উপর হয়ে পড়ে গেল। এটা দেখে আরও কয়েকটা ছেলে মারতে যাবে। আয়ান বলল, ঝামেলা করেন না। আমার সাথে ঝামেলা করলে মোটেও ভালো হবে না। আমাকে পিচ্চি ভেবে জীবনের সবথেকে বড় ভুল করবেন। আয়নের কথা শুনে ছেলেগুলো সোজা মারতে যাবে। আয়ন এক এক করে বসগুলোকে মেরে ফ্লোরে ফেলে দিল। তিশা নেশার ঘরে আয়নের দিকে তাকিয়ে আছে, সবে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ন তিশার কাছে গিয়ে বলল, অনেক রাত হয়েছে, চলেন বাসায় যাই। তিশা আয়নের উপর রেগে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারতে যাবে। আয়ন হাত ধরে সোজা কোলে তুলে নিল। তিশা আয়নের বুকে মারতে লাগলো। আয়ন ক্লাব থেকে তিশাকে নিয়ে বের হয়। তিশা আয়নের গলায় খামচি দিতে লাগলো। আয়ন তিশাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিচে গাড়িতে উঠে পড়ল। আয়ন তিশাকে নিয়ে বাসে চলে গেল। তিশাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে জোর করে নিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে নিয়ে গিয়ে সোফার উপরে ছুঁড়ে মারল। তিশাকে এভাবে ছুঁড়ে মারতে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, দাদু কি হয়েছে, এভাবে তিশাকে ছুঁড়ে মারলে কেন? আপনি আমার সাথে কি শুরু করছেন? আপনার নাতনি একটা খারাপ মাইয়া, কোনো ভদ্রতা তো নাই, তার উপরে পরপুরুষের সাথে নাচানাচি থেকে শুরু করে ড্রিঙ্কস তো করছেই। এত নোংরা, ছি। আপনি আমার সাথে কেন ওনাকে বিয়ে দিলেন? দেখেন, আমি গরিব হতে পারি, এর মানে এই না যে আমার স্ত্রী অন্য ছেলেদের সাথে এমন জঘন্য কাজ করবে। আমি চুপ করে বসে থাকবো। আয়নের কথা শুনে দাদিমা তিশার দিকে তাকালে। তিশা সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, দাদিমা আমি কিছু করি না, ওই আমার নামে বদনাম করছে। আয়ান তিশার কথা শুনে রেগে গিয়ে বলল, দেখেন কতটা বদ একটা মেয়ে, কিভাবে মিথ্যা বলছে। থাপ্পড় মেরে মন চাচ্ছে দাঁত ফেলে দেই। এত বড় সাহস তোমার? আমার মেয়েকে মারতে চাও? তোমার সাহস কি করে হয়? আমার মেয়ে যা ইচ্ছে করবে, তোমার কোনো সমস্যা? রহিমা, তিশাকে নিয়ে রুমে যা। আন্টি, মাথা গরম আর করেন না। আমার সাথে লাগতে আসলে কিন্তু আপনার মেয়ের জীবন অতিষ্ঠ বানিয়ে ফেলবো। আম্মা, আপনি এই ছেলের সাথে বিয়ে দিয়েছেন? ওর কথা শুনেছেন? ওই কি বলছে? আপনার আদরের নাতনির জীবন অতিষ্ঠ করবে, আর আপনি চুপ করে আছেন? আয়ান তিশাকে নিয়ে রুমে যাও। আর বৌমা তুমি চুপ থাকো, ওদের স্বামী স্ত্রীর ভিতরে তুমি ঢুকো না। আয়ন তিশার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তিশার আম্মু কিছু বলতে গেলে দাদিমা থামিয়ে দিলেন। আয়ন তিশার রুমে গিয়ে খাটে ছুঁড়ে মেরে পড়ল। বাসরাতে কি বলছিলেন আপনাকে টাচ না করতে? আমি ভেবেছিলাম লজ্জা পাচ্ছেন বা ভয় পাচ্ছেন। এখন বুঝতে পারছি আসলে সমস্যা কোথায়। অনেক বকবক করছস, চুপ কর। আপনার দেমাগ না ভাঙলে হবে না। আয়ন দরজা লাগিয়ে দিল। তিশার দিকে এগিয়ে যেতে লাগলো আর শার্টের বোতাম এক এক করে খুলতে লাগলো। তিশা নেশা চোখে তাকিয়ে বলতে লাগলো, এইভাবে আমার কাছে আসছিস কেন? দেখ, আমার সাথে কিছু করলে আমি চিৎকার করব। করেন না, করছে কে? দেখ, আমার কাছে আসবি না। আমি তোকে ভালোবাসি না, স্বামী হিসেবেও মানি না। তুই নিজেই ভেবে দেখ, তোর সাথে আমার কখনোই যায় না। ফকিন্নির বাচ্চা, আমার কাছে আসবি না। আয়ন তিশার কথা শুনে ডেকে বলল,
আমাকে ফকিন্নি বাচ্চা বলছস না? এই ফকিন্নি বাচ্চার সন্তানের মা তোকে না বানিয়ে ছাড়বো না। এই একদম আমার কাছে আসবি না। তিশা পিছাতে গেলে আয়ন তিশার পা ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসলো। তিশা আয়নকে মারতে লাগলো। আয়ন তিশার দুহাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আস্তে আস্তে তিশা কান্না করতে লাগলো। আয়ন নিজের মতো করে আদর করতে লাগলো। আদর শেষ হলে আয়ন দেখে তিশা অজ্ঞান হয়ে গেছে। আয়নের মাথা ঠান্ডা হওয়াতে তিশাকে দেখে নিজের উপর রাগ হতে লাগলো। ছি, এইটা কি করলাম রাগের বশে? যা করছি ভালো করছি, বেশি বার বেড়েছে। কি যে করি? পানি, হ্যাঁ পানি নিয়ে আসি। আয়ন খাট থেকে নেমে সোজা পানি নিয়ে এসে তিশার মুখের উপর ছিটিয়ে দিতে লাগলো। তিশা জ্ঞান ফিরে আয়নকে দেখে লাথি দিয়ে সরিয়ে দিল। আয়ন ফ্লোরে পড়ে গেল। তিশা উঠে বসে বলল, জানোয়ার কোথাকার, তোকে আমি খুন করে ফেলবো। আয়নের রাগ হতে লাগলো। আয়ন ফ্লোর থেকে উঠে জোরে ধমক দিলে তিশা চমকে উঠে কান্না করতে লাগলো। আয়ন তিশাকে বলল, ব্যবহার ভালো করতে পারেন না। যত আমার সাথে খারাপ ব্যবহার করবেন তত আমি আপনার উপরে অধিকার খাটাবো। চুপ, তুই নিজেকে পুরুষ ভাবস নাকি? তুই তো কাপুরুষ। যে ছেলে স্ত্রীর অনুমতি ছাড়া জোর করে অধিকার ঘাটায় সে একজন কাপুরুষ। ভালো হয়েছে আমি কাপুরুষ। তারপর কান্না থামান, মেজাজ গরম হচ্ছে, ঘুমাবো। আয়ান তিশাকে সরিয়ে দিয়ে শুয়ে পড়ল। তিশা গুনগুন করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্না করতে লাগলো। আয়নের খারাপ লাগতে লাগলো। আয়ন তিশার দিকে ঘুরে তিশাকে জোর করে বুকের উপরে নিয়ে জড়িয়ে ধরলে তিশা আয়নের বুকে রাগে কামড় দিল। আয়ন ব্যথায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ফালতু মেয়ে, মাংস খান নাই নাকি? এত বড়লোক বাড়ির মেয়ে, তাও আমার মাংস খেতে আসেন? তোর সাহস অনেক বেড়েছে। একবার সকাল হতে দে, তোর যে আমি কি হাল করব তোর কল্পনাতেও নাই। তুই কার সাথে লাগছস? আরে ঘুমাতে দেন, কান্না থামান। সকালের ব্যাপার সকালে দেখা যাবে। অ্যান্ড লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে গেল। তিশার আগে শুয়ে থেকে ফোঁস করতে লাগলো। রাত ৩টার দিকে তিশার মাথায় শয়তানি বুদ্ধি আসলো। তিশা ফোনের লাইট জ্বালিয়ে আয়নের দিকে ধরল। তিশা ওর বালের সাথে নিয়ে আয়নের মুখের উপর চেপে ধরল। আয়ন ঘুমের ভিতরে দম বন্ধ হয়ে আসলেই ছটফট করতে লাগলো। আয়ন বুদ্ধি করে ছটফট করা বন্ধ করে মরার মতো শুয়ে থাকলে তিশা বালিশ সরিয়ে হাসতে হাসতে বলল, বাহ, বেশিক্ষণ ধরা লাগলো না। আগেই উপরে চলে গেলি। আমার সাথে খুব ভাবনি ছিলি তাই না? আমার উপর জোর করলে রাগ এখন খাটা। কি হলো? উঠে উঠে খাটা বলছি। তিশা কথাগুলো বলে হাসতে লাগলো। তিশা লাইট জ্বালিয়ে দিল। সাথে সাথেই আয়নের দিকে তাকাতেই আয়ন উঠে বসে জোরে সজোরে থাপ্পড় মেরে পড়ল। আপনি আমাকে খুন করতে নিয়েছিলেন, আপনি এত নিচে নামতে পারলেন কিভাবে? আমি তো ভাবতে পারছি না আপনি মানুষ খুন করেও হাসতে পারেন। তুই মরস নাই কুত্তা? তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় মারলি? এখন মারস নাই কি হয়েছে? সময় কি গেল নাকি? ছি, এত খারাপ মন মানসিকতা। আমি তো আপনার সাথে জোর করে নিজের প্রতি রাগ ঘৃণা হচ্ছিল। আমি জানি আপনার সাথে কাজটা আমি ঠিক করি নাই, বাট আমি তো আপনার হাজব্যান্ড। আপনি কিভাবে আমাকে খুন করতে নিলেন? আমাকে এত ঘৃণা করেন আপনি? কিসের স্বামী? আমি তোকে স্বামী হিসেবে মানি না। হ্যাঁ, আমি তোকে ঘৃণা করি। তোর মতো ছোট লোকের সাথে আমি সংসার করতে চাই না। আমি তোকে কোনোদিনও স্বামী হিসেবে মানব না। ওকে ঠিক আছে, আপনাকে আমি বলছি, আপনার ফ্যামিলির সামনে আমরা স্বামী স্ত্রী। কোথাও আপনাকে আমি চিনি না, আর আপনি আমাকে চেনেন না। আমি তোকে ডিভোর্স দিতাম। দাদিমা বলেছে আমি যদি ডিভোর্স দেই তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। চিন্তা করেন না, আপনাকে আর কখনোই আমি স্ত্রী হিসেবে মানব না। আপনি আপনার মতো, আমি আমার মতো থাকবো। গুড, এখন বুদ্ধি হয়েছে। অ্যান্ড আর কিছু না বলে বারান্দায় চলে গেল। বারান্দার দরজা লাগিয়ে দিয়ে আর নিচে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো পাখির কিচিরমিচিরের শব্দে। অ্যান ওঠে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বারান্দার দরজা খুলে তিশার দিকে তাকাতেই পরক্ষণে চোখ সরিয়ে নিল। তিশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় আয়নকে দেখে রাগে ফসতে লাগলো। আয়ন আলমারির কাছে গিয়ে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে আয়ন বের হইল। তিশাকে কিছু না বলে
রেডি হয়ে নিল, নিচে চলে গেল। নিচে গেলে দাদিমা বলে উঠল, আয়ান দাদুভাই রাগ কমেছে তোমার? দুঃখিত দাদিমা, আমি রাগের বশে সবার সাথে খারাপ ব্যবহার করছি। আসলে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। সমস্যা নাই দাদুভাই। দাদিমা, আমি কলেজে যাব। অনেক দিন ধরে কলেজে যাই না। তোমার কলেজ তো ট্রান্সফার করা হয়ে গেছে, তিশার সাথে চলে যাও। তিশা আমাদের কলেজে, ওকে নিয়ে যাও। উনি তো ভার্সিটিতে পড়ে, আর আমাকে কিভাবে কলেজে দিয়ে আসবে? হুদাই ওনার সময় নষ্ট। কলেজ ভার্সিটি একসাথে। দাদিমা, আমার তো কাজ আছে, কাজ শেষ হইলে ভার্সিটিতে যাব। যেখানে যাও আয়ানকে নিয়ে যাও, এটাই আমার শেষ কথা। আমি একা যেতে পারবো। একা যাওয়া লাগবে না, তিশার সাথে যাবে। ওকে নিয়ে যাব। আয়ন তিশা কিছুক্ষণ গল্প করে খাবার খেয়ে বের হয়ে গেল। তিশা আয়নকে ওর ক্লাস দেখিয়ে দিয়ে নিজের ক্লাসে চলে যায়। 1 বছর পর। এই তিশা, ডাক্তারের কাছে চল তো। দিন দিন শরীর তোর একদম খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে যেতে পারবো না, মাথা ব্যথা করছে, বমি পাচ্ছে। তিশা দৌড়ে গিয়ে বমি করতেই ওয়াশরুমে চলে গেল। তিশার আম্মু ডাক্তারকে কল দিল। আয়ন বারান্দায় বসে থেকে পড়ছিল। হঠাৎ করে ডাক্তার আসলে আয়ন বারান্দা থেকে বের হয়ে দেখে তিশাকে পরীক্ষা করছে। আয়ন এদিকে নজর না দিয়ে বই রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে আসলে দেখে সবার মুখে হাসি ফুটে আছে। আয়নের ওদের হাসি দেখে কোনো আগ্রহ হইল না জানতে কি হয়েছে। দাদিমা বলে উঠল, অভিনন্দন দাদুভাই, তুমি তো বাবা হতে চলেছ। দাদিমার কথা শুনে আয়ন ভুরু কুচকে তাকালো। আয়নের মুখটা এক নিমিষেই কালো হয়ে গেল। দাদি এসে আয়নকে বলল, কি ব্যাপার আয়ান, তুমি খুশি হও নাই? আয়ন নিজের মুখে হাসির রেখা টেনে বলল, আলহামদুলিল্লাহ, এইটা তো খুশির খবর। এখন থেকে বউয়ের খেয়াল রাখো। ইনশাআল্লাহ। সবাই কিছুক্ষণ থেকে নিচে চলে গেল। আয়ন দরজা লাগিয়ে দিয়ে হাসি মুখে সোফায় বসে বলল, তা তিশা চৌধুরীর বাচ্চার বাবাকে জানিয়েছেন? আয়নের কথা শুনে তিশার হাসি মুখ এক নিমিষেই হাসি হারিয়ে গেল। আয়নের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাও? কি বলছি শুনেন নাই নাকি? আমি বলছি বাচ্চার বাবাকে। ও আপনি যে মেয়ে, আপনি নিজেও জানেন কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, এখন অন্তত নিজেদের সন্তানের কথা ভেবে এইসব পার্টি নেশা করা বাদ দেন। আয়ান, এটা তোমার বাচ্চা, বিশ্বাস করবে কি? আমার বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। আপনি আমার স্ত্রী যখন আছেন তখন তো অবশ্যই আমার বাচ্চা হিসেবে পরিচয় বড় হবে। সমস্যা নাই অন্যের বাচ্চাকে মেনে নিতে। তা আপনার বাচ্চার বাবাকে বলেন আপনাকে বিয়ে করতে। আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে ডিভোর্স দিব। আয়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তিশা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তিশা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, তোমাকে কিভাবে বোঝাবো এই বাচ্চার বাবা তুমি? তুমি ছাড়া আমাকে ওইভাবে কেউ টাচ করতে পারে নাই। তোমার কি দোষ? আমি তো এমন কাজ করছি যেখানে সন্দেহ করা স্বাভাবিক। আমি খারাপ হতে পারি আয়ান, এতটা খারাপ না যে স্বামীর জায়গা অন্য কাউকে দিব। হয়তো রাগে আগে কি করেছি নিজেও জানি না। তিশা কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। এদিকে আয়ন নিচ থেকে রুমে চলে আসলো। রুমে এসে তিশার দিকে স্যুপ এগিয়ে দিয়ে বলল, এইটা খেয়ে নেন, সারাদিন কিছু তো খান নাই। আয়ান, এটা আমার আর তোমার সন্তান, আমার কথা কি বিশ্বাস করবে? কার সন্তান না সন্তান ওইটা শুনে আমার লাভ নাই। আমি এত খারাপ না ছোট বাচ্চাকে নিয়ে ঝামেলা করব। ওর কি দোষ? আয়ান, ওই তোমার সন্তান। তিশার কথা শুনে আয়নের রাগ হতে লাগলো। রাগ দেখাতে যাবে, সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে বলল, প্লিজ মাথা গরম করেন না। আমি আপনার মতো না যে মানুষ খুন করব। দেখেন, আপনার সন্তানের কোনো ক্ষতি হোক আমি সেটা কখনোই চাই না। হ্যাঁ, মানছি আমার রাগ হচ্ছে, আপনার প্রতি ঘৃণা হচ্ছে, কিন্তু তাই বলে ওই নিষ্পাপ সন্তানের তো দোষ নাই। আমি কেন এর ক্ষতি করব? স্যুপটা খেয়ে নেন। খেতে ইচ্ছে করছে না। আপনি এখন একা না যে নিজের মন মতো চলবেন। চুপ করে বসে থাকেন। আয়ান তিশার পাশে বসে স্যুপে ফু দিয়ে ঠান্ডা করে তিশার মুখে দিতে লাগলো। তিশা আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন ফু দিয়ে খাওয়াই দিতে লাগলো। তিশা কিছু বলার আগেই বমি করে দিল। আয়নের উপরে বমি করে দিলে তিশা ভাবলো আয়ন রেগে যাবে। সাথে সাথেই তিশা বলে, আই এম সরি, আমি ইচ্ছে করে দেই নাই। আবার বমি করতে যাবে।
আয়ন মুখ চেপে ধরে তিশাকে ধরে নিয়ে গিয়ে বেসিনের সামনে নিয়ে এলো। তিশা বমি করতে লাগলো। আয়ন শার্ট খুলে ফেলো, বালতিতে ভিজিয়ে রাখলো। তিশা বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। আয়ন তিশাকে ধরে পড়ল। এত বমি কেন হচ্ছে? আমি জানি না, কিছু ভালো লাগছে না, তিতা পানি বের হচ্ছে। কুলি করেন। আয়ন তিশাকে ধরে মুখে পানি দিতে লাগলো। কুলি করিয়ে আয়ন তিশাকে রুমে নিয়ে গেল। খাটে শুইয়ে দিল। তিশা চোখ বন্ধ করে খাটে আদর্শ হয়ে বসে থাকলো। আচ্ছা, আপনি এভাবে শুয়ে থাকেন, আমি আপনার জন্য লেবু নিয়ে আসি। এটা খাওয়া উপকার আছে, বমি কমে যেতে পারে। আয়ন কথাটা বলে আলমারি থেকে শার্ট পরে নিয়ে নিচে গেল। আয়ন রান্নাঘরে চলে গেল। কাজের মহিলারা অবাক হয়ে তাকালো। আয়ন বলে ওঠে। আন্টি লেবু দেন তো। আয়নের কথা শুনে লেবু বের করে দিল। আয়নের কথা শুনে লেবু কেটে দিল। আয়ন লেবু নিয়ে বের হইলে তিশার আম্মু বলল। লেবু দিয়ে কি করবে? ওনার বমি হচ্ছে, বেশি লেবু খেলে হয়তো একটু ঠিক হইতে পারে। ও আচ্ছা, যাও। স্যুপটা খায় নাই? বমি করে দিয়েছে। হসপিটালে নিয়ে যেতে হবে। এই মেয়ে তো কোনো কথা শুনে না। দেখি আমি জোর করে নিয়ে যেতে পারি কি না। আয়ন লেবু নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিশা চোখ বন্ধ করে বসে আছে। আয়ন কাছে গিয়ে বসে বলল। এইটা খেয়ে নেন। তিশা লেবুর রস মুখে নিলে চোখ বন্ধ করে ফেলে। আয়ন মিটি হাসতে লাগলো। তিশা আয়নের হাসি দেখে লেবু আয়নের মুখের ভিতর দিয়ে দিলে আয়নের হাসি থেমে গেল। তিশা হাসতে লাগলো আর বলতে লাগলো। এখন কেমন লাগে, খাও। টক তো খেতে মজা লাগে, আপনি তো কোনো কিছু খাইতে পারেন না। নেন খান। না, টক বেশি, তুমি খাও। আরে কম আছে, একটু একটু করে খান। তুমিও খাও, তুমি তো বাবা হবে, আমি একা কেন কষ্ট করব? সৎ বাবা হব, তাই বেশি কষ্ট করতে হবে না। আয়ান, বিশ্বাস করো, এটা তোমার সন্তান। আমার সন্তান নাকি কার আমি ভালো করে জানি, তাই বারবার বলছি এমন কিছু করব না যে আপনার সন্তানের ক্ষতি হবে। আয়ন কথাটা বলে তিশা আয়নের হাত ধরে বলল। আয়ান, আল্লাহর কসম করে বলছি, এটা তোমার সন্তান। তুমি ছাড়া আমি শারীরিক সম্পর্ক কারোর সাথে করি নাই। আমার কথা প্লিজ বিশ্বাস করো। আল্লাহর কসম, সব বিষয় বলবো না, যেটা সত্যি না সেটা নিয়ে আল্লাহর কসম কেন দিচ্ছেন? আয়ান, আমি সত্যি কথা বলছি, আল্লাহর কসম দিয়ে কেউ মিথ্যা কথা বলবে না। তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো। ও তাহলে সন্তানটা নষ্ট করে দিয়েন, কারণ হুদাই তাকে দুনিয়াতে নিয়ে এসে কোনো লাভ আছে? আয়ান, এসব কি বলছো? আমি চাই না আমার সন্তান আপনার পেটে জন্ম নিক। আমাকে এত ঘৃণা করো যে আমার পেটে তোমার সন্তান জন্ম নিক? তুমি চাও না? হ্যাঁ চাই না, নষ্ট করে দিয়েন। আয়ন কথাটা বলে ওয়াশরুমে গিয়ে শার্ট ধুয়ে নিল। ধুয়ে সাদে চলে গেল। সাদিকে শার্ট মেলে দিল। বাইরের দিকে তাকিয়ে থেকে চোখের কোণায় পানি চলে আসলো। আয়ন চোখের পানি মুছতে লাগলো। আয়ান নিচে চলে গেল। নিচে গেলে দেখে তিশা সবার সাথে বসে থেকে হাসাহাসি করছে। আয়ন নিচে গেলে দাদিমা বলে। আয়ান বসো। আয়ন সোফায় বসে পড়ল। আয়ন সবার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলতে চাই, আমি জানি না আপনারা কথাগুলো কিভাবে নেবেন। কি কথা দাদু ভাই? দাদিমা, আমি যা বলবো হয়তো আপনারা আশা করবেন না। কি এমন কথা শুনি, বলো তো। দাদিমা, আমি আপনার নাতনিকে ডিভোর্স দিতে চাই, আর এই সন্তান আমি রাখতে চাচ্ছি না। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে বলল। এসব কি ধরনের কথা বলছো? ডিভোর্স দিবে মানে? আর নিষ্পাপ বাবুটাকে রাখতে চাও না মানে? এসব কি ধরনের কথা বলো? ঠিক বলছি, এমনিতে আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নামে স্বামী স্ত্রী শুধু, বাট আমরা একে অপরকে ভালোবাসি না। তাই আমার মনে হয় এই বাচ্চা না রাখা ভালো, আর আমাদের ডিভোর্স দেওয়া ভালো। কি বলছো এইসব? যা শুনছেন সেইটাই বলছি। আর ধন্যবাদ 1 বছর আমাকে এত ভালোবাসা স্নেহ দেওয়ার জন্য। আমি আর এইসব মিথ্যা অভিনয় করতে পারছি না। আমি আমার সন্তান নষ্ট করব না। তোমার থাকার হলে থাকো, না থাকার হলে চলে যাও। আপনার গর্ভে আমার সন্তান রাখার কোনো ইচ্ছে নাই। ওই সন্তান কখনোই ভালোভাবে মানুষ হবে না, যেমন মা তেমন হবে। আর আপনার আসল রূপ তো আমি দেখেছি, তাই আমি কোনোভাবে রিস্ক নিতে চাই না। আপনি যা ইচ্ছে করেন, বাট আমি চাই না আমার সন্তানরা দুনিয়াতে এসে পাপ কাজে লিপ্ত হোক। আয়নের কথা শুনে তিশা রেগে গিয়ে সোফা থেকে উঠে পড়ল। হ্যাঁ, মানছি আমি খারাপ,
তাই বলে আমি আমার সন্তানকে আমি আমার মতো কেন বানাবো? তুমি তো বাবা, নিজের মতো করে মানুষ করে তো নিতে পারবে। এখানে কেন বাবুকে নষ্ট করা লাগবে? তুমি নিজেই ভেবে দেখো, তুমি আমার থেকে কম কিছু না। তুমিও একজনের প্রাণ নিতে চাচ্ছ। আমি কিছু শুনতে চাই না। শোনা লাগবে না, তুমি জাস্ট এইটা শুনে রাখো, আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিব না। আর আমি ওকে বড় করে দেখাবো, তুমি দেখে নিও। আর তুমি ডিভোর্স চাচ্ছ, দিয়ে দিব, বাট বাচ্চার দিকে নজর দিবে না। তিশা কথাটা বলে কান্না করতে করতে চলে গেল। তিশার আম্মু বলে ওঠে, আয়ান দেখো, আমি জানি আমার মেয়ে কেমন, বাট এই প্রথম আমি বলছি আমার মেয়ে আগের মতো নাই। এখন আগের তিশা হইলে ওই আগে বাচ্চা নষ্ট করতে উঠে পড়ে লাগতো, সেখানে ওই নিজেই বাচ্চা রাখতে চাচ্ছে। দেখো, সবাইকেই একবার করে সুযোগ দেওয়া উচিত। তুমি কিছুক্ষণ ভাবো, হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। যদি ভেবে দেখো না সুযোগ দেয়া যায় না, তাহলে তুমি ডিভোর্স দিয়ে চলে যাও। বৌমা একদম ঠিক বলেছে। আয়ান, তুমি ভেবে দেখো কি করবে। আমার আর আমি তোমাকে নিয়ে এসেছিলাম আমার নাতনিকে ভালো করা। তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমার নাতনি কেমন, তুমি তো সব জেনে এসেছো। একটা বছর কাটালে আমি তো ভেবেছিলাম হয়তো তোমাদের সম্পর্ক ভালো হয়েছে, আর তিশাও অনেকটা পরিবর্তন হয়েছে, এখন আর তেমন রাগ করতে দেখি না। ওকে আমি দেখব। বাবু হওয়া পর্যন্ত যদি দেখি ওনার পরিবর্তন হয়েছে, তাহলে সারা জীবন একসাথে থাকবো। আর যদি দেখি না উনি আগের মতো আছে, তাহলে আমার সন্তান নিয়ে আমি চলে যাব। ঠিক আছে। আয়ন কথাটা বলে বাইরে চলে গেল। সন্ধ্যার দিকে বাসে আসলে আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়ন সামনের মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, আপনারা এখানে কি করেন? তুমি এখানে? বাট আপনারা এখানে কি করেন? কোনো কাজে এসেছেন নাকি? না, ঘুরতে এসেছি। বাট তুমি এখানে কি করছো? ও আচ্ছা। আয়ান কেমন আছো? এখানে তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আয়ানকে তোরা চিনিস নাকি? বাট তোমরা কিভাবে চেনো ফুপি? আয়ান তিশার হাজবেন্ড, আমার মেয়ে জামাই। তিশার আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিশার মামা বলে ওঠে, কি বলিস আফা? এই বেয়াদব ছেলের সাথে তিশার বিয়ে দিয়েছিস মানে? ওই কি করছে? বেয়াদব কেন বলছিস? হা হা হা, বেয়াদব আমি? আপনার বংশ তো দেখি এক সিস্টেমের গড়িয়ে উঠেছে। আয়ন কথাগুলো বলে চলে যেতে লাগলো। তিশার মামা রেগে বলল, তুই জানোস এই ছেলে কত বেয়াদব? আমাদের 1 কোটি টাকার প্রজেক্ট ওর জন্য হয় নাই। ওর জন্য আমরা ওই গ্রামে কাজ করতে পারি নাই। মানে কি আয়ান সেই ছেলে ছিল? হ্যাঁ, ওই আমাদের প্রতি সবাইকে বিগড়ে দিয়েছিল। অল্পের জন্য সেদিন আমরা বেঁচে এসেছি। আর সেই ছেলেকে তুই ঘর জামাই করে রেখেছস? আমি কিছু করি নাই, আমার শাশুড়ি করছে। হুট করে কোথা থেকে ধরে নিয়ে এসে তিশার সাথে বিয়ে দিয়েছে। কিছু করা যাবে না। ওর কিছু হইলে তিশা ও দাদিমা আমাদের ছাড়বে না। তুই একটা জিনিস ভাব, আয়ান কত রাগ দেখায়, বেয়াদবি করে, বাট আমার শাশুড়ি কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখে। যদি আমরা কেউ কিছু বলতাম তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। মনে আছে রাহেলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল শুধুমাত্র প্রতিবাদ করেছিল জন্য? এমনভাবে করতে হবে যাতে কেউ বুঝতেও না পারে। আয়ন উপর থেকে ওদের কথা শুনে মুচকি হাসি দিয়ে চলে গেল। আয়ন রুমে গিয়ে দেখে তিশার চোখ বন্ধ করে শুয়ে আছে। আয়ন ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। খাটে উঠলে তিশা চোখ খুলে ফেলল। আয়ন তিশার দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? একটু হাত দেই আপনার পেটে। কেন? তুমি তো চাও না এই সন্তান পৃথিবীতে আসুক, তাহলে পেটে হাত দিয়ে কি বুঝতে চাও? আপনার ব্যবহারে বলতে হয়েছে। কোন বাপ চাইবে নিজের সন্তানকে খুন করতে? আপনার ব্যবহারের কারণে বলতে বাধ্য হয়েছি। সরেন, আপনার থেকে অনুমতি নিতে আমার বয়ে গেছে। আয়ন তিশার কাছে গিয়ে ওর থ্রি পিসের কিছুটা উপরে তুলে চুমু দিলে তিশা কেঁপে উঠল। আয়ন পেটের কাছে মুখ নিয়ে বলল, বাবু সরি, তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলছি। আমার কি দোষ বলো? তোমার আম্মু আমাকে রাগের বশে খুন করতে নিয়েছিল। সেখানে তুমি হইলে যদি ওই তোমাকে রাগের বশে কিছু করে, আর তোমার আম্মুর যে রাগ, ওই রকম রাগ যদি তোমার হয়, তাহলে তো আমি বাবা হিসাবে বাধ্য হয়ে যাব। স্বামী হিসেবে তো সেই দিন বাধ্য হয়ে গেছি, বাবা হিসেবে
ব্যর্থ হতে চাই না আমি, তাই উল্টাপাল্টা কথা বলছি। আয়ন পেটের সামনে কথাগুলো বলতে লাগলো। তিশা আয়নের কথাগুলো শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। ডান হাত দিয়ে বারবার চোখের পানি মুছতে লাগলো। আয়ন তিশার পেটে নাক ঠিকই আদর করতে লাগলো আর চুমু দিতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন খাট থেকে নেমে পড়ল। তিশা আয়নের দিকে না দেখার ভান করে চোখ বন্ধ করে রাখলো। আয়ন দরজার কাছে যেতে সাথে সাথে রাইসা আয়নের কাছে এসে গালে কিস করে বলল, তোমার আর তিশার ভিতরে যে কিছু নাই আগে বলবে না? তোমাদের বিয়ের কথা শুনে তো আমি যেন আকাশ থেকে পড়েছি। আমার গালে কিস কেন করলেন? তোমাদের ডিভোর্স হলেই আমি তোমার দ্বিতীয় নম্বর বউ হব। তো কিস করছি, সমস্যা কি? এত রাগ দেখাচ্ছ কেন? তোমার হবু বউ তো তোমাকে কিস করেছে। আয়নের রাগ হতে লাগলো। পিছনে তিশার দিকে তাকালে দেখে তিশা তাকিয়ে আছে। আয়ন কিছু না বলে চলে গেল। তিশার রাগে মনে মনে ভাবতে লাগলো, রাইসার বাচ্চা, আমার জামাইয়ের গালে কিস করা। একবার শুধু আমার জামাইয়ের সাথে মিল হোক, তোর যে আমি কী হাল করব। তিশা কথাগুলো ভাবছিল। রাইসা তিশার সামনে বসে পড়ল। কিরে, ডিভোর্স হয়ে যাবে, যেখানে বেবি রেখে কি হবে? নষ্ট করে দিলে তো পারিস, নাকি তোর প্রতি মায়া বাড়ানোর জন্য এমন করছিস? আরে যা বাবা, আমি কি বলি, তোদের তো একে অপরের প্রতি কোনো ভালোবাসা নেই। তিশার রাগ হতে লাগলো। তিশার মন চাচ্ছে একটা লাথি দিয়ে রাইসাকে ফেলে দিতে। রাইসা তিশার দিকে তাকিয়ে বলল, কিরে, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিস কেন? তোকে কে বলেছে আমাদের মাঝে কিছু নাই? আমাদের মাঝে যদি কিছু না থাকতো তাহলে আমি আয়ানের বাচ্চার মা কিভাবে হইলাম? সেটাই, আমি কিভাবে জানবো? এটাই তো অন্য কারো বাচ্চা হতে পারে। তোর কি মনে হয় আমি কেমন মেয়ে? আমি যতটুকু জানি ভালো, বাট তোর জামাই তো তোকে দেখেছে ছেলেদের সাথে নাচানাচি করতে। এতে তোর জামাই যে তোকে বিশ্বাস করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আমি প্রমাণ করে দেই এই বাচ্চা আরে না অন্য কারো, এটাই ওর বিশ্বাস করবে। কারণ ওই তো আর জানে না তুই যে ছেলেদের সাথে নাচানাচি তো দূর, কাউকে কাছে আসতে দিস না। রাইসার কথাগুলো বলে হাসতে লাগলো। তিশার রাগ হতে লাগলো। আইন রুমে ঢুকতেই রাইসা বলে ওঠে, আর বেবি, তুমি কিন্তু আগের থেকে অনেক স্মার্ট আর কিউট হয়েছো। আগের মতো তেমন একটা বাচ্চা বাচ্চা লাগছে না, আর অনেক হট হয়েছো। কয়টা রিলেশন শুরু করেছো? দেখো, বিয়ের পর কিন্তু একদম মেয়েদের সাথে কথা বলতে পারবে না। রাইসার কথা শুনে আয়ন রাইসার দিকে হাসি মুখে বলল, তাই নাকি? আমার বউ তো আপনার থেকে দ্বিগুণ সুন্দর। তাকে রেখে রিলেশন করতে পারলে আপনি কোন ছাই যে আপনাকে রেখে রিলেশন করতে পারবো না? আয়নের মুখের কথাটা শুনে তিশার খারাপ লাগলো, একদিকে ভালো লাগলো। রাইসার মুখ ছোট হয়ে গেল। আয়ন রাইসাকে বলল, তা হবু বউ, আপনার সাথে আমার কিছু কথা আছে, চলেন তো। কি কথা? আমার সাথে পাশের রুমে চলেন। আপনার ঠোঁটের ছোঁয়া মজার ছিল। আয়নের কথা শুনে রাইসার লজ্জা পেয়ে গেল। তিশার বুকে ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেল। রাইসার ঠোঁটগুলো কামড়াতে কামড়াতে আয়নের হাত ধরে চলে যেতে লাগলো। তিশার আগে খাটের চাদর খামচিতে ধরলো। তিশার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিশা মনে মনে ভাবতে লাগলো, তিশা, তুই এখন কেন কান্না করিস? যখন তোকে ভালোবাসতে গেল তুই না খারাপ ব্যবহার করছিস, মেরে ফেলতেও নিয়েছিলি। এখন কেন কান্না করছিস? একদম কান্না করবি না। ওর যেখানে ভালো লাগবে সেখানেই তো যাবে। তিশা নিজের মনকে বুঝাতে লাগলো আর কান্না করতে লাগলো, আর এক হাত দিয়ে চোখ মুছতে লাগলো। এদিকে আয়ন রাইসার রুমে ঢুকতেই রাইসা খুশিতে দরজা লাগিয়ে দিয়ে আয়নের কাছে গেলে যেই আয়নকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথেই আয়ন ঠাস ঠাস করে থাপ্পড় মেরে খাটে ফেলে দিল। আয়ন রেগে পড়ল, তোর সাহস কি করে হয় আমার গালে কিস করার? আর আমার হবু বউ হবি তাই না? আর থাপ্পড় মেরে ঘুরিয়ে দিব? তুই ভাবলি কিভাবে আমার বউ থাকতে তোর মতো মেয়েকে বিয়ে করব? আমার বউকে আমি কখনোই ডিভোর্স দিব না, বুঝতে পারছস? আর দিলেও তোকে বিয়ে করব না। সারা জীবন দরকার হইলে সিঙ্গেল থাকবো। বেহায়া মাইয়া, আমার বউয়ের সামনে আমাকে কিস করস? ছেলে হইলে হাড্ডি ভেঙে দিলাম। ফালতু মাইয়া কোথাকার। আয়ন কথাগুলো বলে রুম থেকে বের হতে যেতে লাগলো। রাইসা কান্না করতে লাগলো। আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে আয়ন হাতের কনুই দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাইসা রেগে বলতে লাগলো, কাজটাই ভালো করলি না আয়ান। আমিও দেখবো কিভাবে তোরা সুখে থাকিস। তোকে যদি এই বাড়ি ছাড়া না করেছি, আমার নামও রায়সা না। আরে যা, তুই তোর বাপ ফুপি যা ইচ্ছে কর, আমার কিছু করতে পারবি না। আয়ন রুমে গেল।
রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গাল সাবান দিয়ে ধুয়ে নিল। মুখ ধুয়ে মুছে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা আবারও বমি হচ্ছে। আয়ন তাড়াতাড়ি করে তিশাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আয়ন তিশাকে বলল। আপনি বমি করেন, আমি আসছি। আয়ন তাড়াতাড়ি করে নিচে চলে গেল। রান্নাঘর থেকে লেবু কেটে নিয়ে এসে রুমে আসলো। রুমে আসলে তিশাকে খেতে দিয়ে বলল। এই এখন রেডি হবি, হসপিটালে যাব। হসপিটালে কেন যাব? যেতে বলছি, যাবেন? কোনো কথা শুনতে চাই না। তিশা লেবু খেতে লাগলো। আয়ন আলমারি থেকে 3 পিস বের করে তিশাকে দিয়ে বলল। রেডি হয়ে আসেন। মাথা ব্যথা করছে, কোথাও যাব না। জোর করব নাকি? দেখেন, রাগ তোলেন না বেশি, বুঝলে কিন্তু আমি জোর করে সব খুলে দিব। কেন? রাইসে শুধু কিস করেছে, আর কিছুই দেখে নাই যে আমার শরীর জোর করে দেখতে হবে। সব তো দেখাইছে, আপনারটা ভিতরে অন্যরকম ফিলিংস কাজ করছে। ফালতু, নিজের চরিত্র আগে ঠিক করো, তারপর অন্য কারো চরিত্রের উপর আঙুল তুলবে, বুঝতে পারছো? এই এত কথা শুনতে চাই না। 3 পিস পরেন তাড়াতাড়ি। কোথাও যাব না, আর পারবো না। আয়ন দরজা লাগিয়ে দিতে চলে গেল। দরজা লাগিয়ে দিয়ে তিশার কাছে আসতে লাগলো। তিশা রেগে ধাক্কা দিলে আয়ন জোর করে 3 পিস খুলে ফেলো। 3 পিস পরিয়ে দিতে লাগলো। তিশার লজ্জা লাগতে লাগলো। আয়ন পরিয়ে দিয়ে ওড়না দিয়ে মাথা ঢেকে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল। দেখেন আপনাকে কত সুন্দর লাগে মাথায় ওড়না দিলে। আর কি বেহায়াদের মতো ওড়না ছাড়া ঘুরেন? ওড়না পরার অভ্যাস নাই, আমি কি করব? আজকের থেকে অভ্যাস করবেন। যাই হোক, আমি যাব না, আমার ভালো লাগছে না। তিশা খাটে বসতে যাবে। আয়ন তিশাকে কোলে তুলে নিল। তিশা বারবার নামিয়ে দেওয়ার জন্য বলতে লাগলো। আয়ন কোনো কথা না শুনে নিচে নামলো। নিচে গেলে সবাই তাকিয়ে থেকে দেখতে লাগলো। দাদিমা বলে ওঠে। কি হয়েছে আয়ান, এভাবে কোলে নিয়ে যাচ্ছ কোথায়? হসপিটালে। ও আচ্ছা। দাদিমা আমাকে নামিয়ে দিতে বলো, আমি কোথাও যাব না। আমি কিছু জানি না, আমার কাজ আছে। দাদিমা, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি জানো আমি ইঞ্জেকশন কত ভয় পাই। প্লিজ দাদিমা, আমাকে নিয়ে যেতে না করো। আমাকে ইঞ্জেকশন দিলে আমি ওইখানে মারা যাব। এত রাগ তেজ, সেই মেয়ে আবার ইঞ্জেকশনকে ভয় পায়? হাহা। আয়ন হাসতে হাসতে তিশাকে নিয়ে যেতে লাগলো। গাড়িতে বসিয়ে দিয়ে নিজে বসলো। ড্রাইভারকে হসপিটালে নিয়ে যেতে বললো। আয়ন হাসলে তিশা রাগি লোক নিয়ে তাকালো। আয়ন হাসি থামিয়ে নিল। হসপিটালের সামনে গেলে তিশা নামতে না চাইলে জোর করে গাড়ি থেকে নেমে কোলে তুলে নিয়ে চলে গেল। হসপিটালের ভিতরে গিয়ে পরিচিত ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তিশাকে দেখতে লাগলো। দেখে বলে। হাসপাতালে ভর্তি করে মুখে খাবার বন্ধ রেখে সেরাপথে স্যালাইন ও বমি বন্ধের ওষুধ দিতে হবে। বমি কমে এলে প্রথমে শুকনো খাবার যেমন বিস্কুট, টোস্ট, মুড়ি ইত্যাদি খাবেন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক খাবার শুরু করতে হবে। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। আমিষ জাতীয় খাবার, ভিটামিন BA ও B6 সমৃদ্ধ খাবার, সবজি, বিট, বিনস, কলা ইত্যাদি খেতে হবে। এই সমস্যার সঙ্গে মস্তিষ্ক বিষয় জড়িত, তাই রোগে ভিন্ন পরিবেশে নিয়ে গেলে অনেকটা সমস্যা হবে। ডাক্তারের কথা শুনে তিশা বলে। না না, আমি হসপিটালেও ভর্তি হব না, আর স্যালাইন তো দূর। তিশা উঠে চলে যেতে নিবে। আয়ন জোর করে নার্সদের সাথে করে নিয়ে গেল। আয়ন ভর্তি করে দিল। ডাক্তার স্যালাইন দিতে গেলে তিশা ভয়ে কান্না করতে লাগলো। আয়ন তিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলো। আরে স্যালাইন কে দিচ্ছে? হুদাই ভয় পান কেন? ছি ছি, আপনি সামান্য সুইকে ভয় পান, আরে আমার তো দেখি আপনার থেকে বেশি সাহস। আয়ন তিশাকে রাগাতে লাগলো। তিশা আয়নের সাথে ঝগড়া করতে লাগলো। করতে করতে এর ভিতর হয়ে গেলে নার্সরা সব মিটিমিটি হাসতে লাগলো। ডাক্তার বলে। অনেকটা সমস্যা কমে হয়ে গেছে ঝগড়া, দুইজন থামাও, না হইলে দাদিমাকে কল দিয়ে বলবো তোমরা দুজন হসপিটালে এসেও ঝগড়া করছো। ডাক্তারের কথা শুনে তিশা ভুরু কুঁচকে তাকিয়ে বলে। সত্যি হয়ে গেছে। জি, হুদাই ভয় পান। এই স্যালাইন কবে শেষ হবে? যেভাবে পড়ছে জীবনেও 5 দিনের আগে শেষ হবে না। আমি এই কয়েকদিন কিভাবে এখানে থাকবো? আমি তো আছি। তুমি এখানে থাকবে তো? আমাকে একা রেখে যেও না প্লিজ। আরে না, ওই দাদিমাকে কল দিয়ে বলে দেই। আয়ন দাদিমাকে কল করে বলে দিল। কথা বলে তিশার পাশে বসে থাকতে লাগলো। একদিন থেকে আয়ন সকালে ডাক্তারের সাথে কথা বলে তিশাকে নিয়ে বাসায় চলে গেল। আয়ন রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বের হইলে তিশা বলে। খাবারটা খেয়ে নাও। আপনি ফ্রেশ হয়ে নেন, আমার অনেক ঘুম পাচ্ছে।
খেয়ে ঘুমাও। আর সরি, আমার জন্য সারা রাত অনেক কষ্ট করেছো। আপনার জন্য কিছু করি নাই, আমার বেবির জন্য করেছি। কথাটা বলে আয়ন খাটের উপর শুয়ে পড়ল। তিশা ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিশা আয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পোশাক পরিবর্তন করে নিল। আয়নের পাশে গিয়ে শুয়ে পড়ল। আয়ন ঘুমের ঘরে তিশাকে জড়িয়ে ধরল। তিশা আয়নের বুকের সাথে জড়িয়ে নিয়ে শুয়ে থাকলো। দুপুরের দিকে আয়নের ঘুম ভাঙলে আয়ন দেখে তিশা ওর বুকে শুয়ে আছে। আয়ন তিশাকে সরিয়ে দিতে গিয়েও দিল না। আয়ন ভাবতে লাগলো, থাক ঘুমাক, গতকাল রাতে দুইজন ঘুমাতে পারি নাই, কত সুন্দরভাবে ঘুমাচ্ছে, ঘুমিয়ে থাক। আয়ন তিশাকে বুকে নিয়ে ওর ফোন চালাতে লাগলো। তিশার ঘুম ভাঙলে দেখে আয়ন নড়ছে, মুখ তুলে দেখে আয়ন টাইপিং করছে। আয়ন সাথে সাথে বলল, আহ, বুকটা ব্যথা করে ফেলছে, ঘুমানোর জায়গা পান না নাকি? বুকের উপরে এসে ঘুমান, বাবুর জন্য কিছু বললাম না। কথাটা বলে আয়ন ঘুরে শুয়ে থেকে ফোন চালাতে লাগলো। তিশার রাগ হইলে আয়নকে টান দিয়ে সোজা করে শুয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আয়ন চোখ বড় বড় করে ফেল। তিশা ছেড়ে দিয়ে বলল, ঢং করস তাই না? রাইসা কিস করলে জড়িয়ে ধরলে মজা লাগে, আর আমি একটু বুকে শুয়েছি তাতে বুক ব্যথা শুরু হয়ে গেছে তাই না? রাইসা থাকলে অনেক মজা লাগতো তাই না? হুম, একটু একটু লাগতো। পরপুরুষের সাথে যেমন আপনার থাকতে ভালো লাগে, আর সেখানে আমি তো ছেলে, আমার অবশ্যই ভালো লাগবে। তিশা আয়নের কথা শুনে চুপ হয়ে গেল। তিশা কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। আয়ন বারান্দায় চলে গেল, বাইরের দিকে তাকিয়ে থাকলো। রাইসা নিচ থেকে বলতে লাগলো। জান, আই লাভ ইউ। আয়ন পিছনে ঘুরে দেখে তিশা দাঁড়িয়ে আছে। আয়ন কিছু বলার আগেই, কি হলো, উত্তর দাও। তোমার জান তোমাকে আই লাভ ইউ বলেছে? ওয়েট বলি। আয়ন কথাটা বলে হাসি মুখে ঘুরে রাগে সামনে থাকা টপে ঢিল দিল। টপে ঢিল মেরে বলল, আই লাভ ইউ গুষ্টি কিলাই, বেঘায়া তোকে যে রুমে নিয়ে গিয়ে থাপ্পড় মারলাম, তোর কি লজ্জা হয় না? আবার এত জোরে সবার সামনে আই লাভ ইউ বলস? আয়ান, তুমি কাজটা কিন্তু ঠিক করলে না। আর একটু হলেই আমার মাথার উপর পড়তো। পড়লে ভালো হইতো, বিহায় মাইয়া যত সব থাপ্পড় খাওয়ার পরও শিক্ষা হয় না। আয়ন বিরক্ত হয়ে চলে গেল। তিশার মুখে হাসি ফুটে উঠল। তিশা গ্রিল ধরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তোকে রুমে নিয়ে গিয়ে থাপ্পড় মারছে। তিশা কথাগুলো বলে হাসতে লাগলো। রাইসা আর আগে বলতে লাগলো, এত খুশি হয়ে লাভ নেই। আমি যখন একবার তো জামাইকে পছন্দ করেছি, তার মানে শুধু আমার হবে ও। পারলে নিয়ে দেখাস, আর আমার সাথে লাগিস না। আমার একবার রাগ উঠলে কেটে মাছকে খাওয়াবো, ভালো করেই জানিস। দেখা যাবে কে কাকে খুন করে। তিশা ভেংচি দিয়ে খুশিতে বারান্দা থেকে বের হয়ে খাটে বসলো। আয়ন ফ্রেশ হয়ে বের হইলে তিশাকে খুশি হতে দেখে ভোর কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কিভাবে না তো? কিছু না আয়ান, একটু ঘুরতে যাব, ভালো লাগছে না। এখন সন্ধ্যার দিকে গেলে হয় না? তাহলে চলো বাগানের ওই দিকটায় গিয়ে হাঁটাহাঁটি করি। আমার তো হাঁটাহাঁটি করা উচিত, ডাক্তার বলেছে না? আচ্ছা চলেন, হালকা কিছু খেয়ে তারপর চলেন। আচ্ছা চলো। আয়ন তিশাকে নিচে নিয়ে গেল। আয়নের দিকে তিশার মামা রাগি লুক নিয়ে তাকিয়ে থাকলো। আয়ন হাসি মুখে বলল, দাদিমা, আপনি কি জানেন আপনার আশেপাশে কালসাপ আছে? হঠাৎ করে আয়নের মুখে এমন কথা শুনে তিশার মামার রাগ বেড়ে যেতে লাগলো। দাদিমা হেসে বলে, হঠাৎ এই কথা কেন দাদু ভাই? আসলে আন্টি, আপনার আশেপাশে কালসাপ আছে, যখন তখন সবল মারবে। একদম, আর তার দাঁত ভেঙে ফেলার জন্য আমি রেডি আছি। কি আবল তাবল বকছো? আয়ান, যখন তখন আব্বুকে মিন করে কথা বলবে না। আমাকে যা ইচ্ছা বলো, আমার আব্বুকে নিয়ে কিচ্ছু বলবে না। কিছু বলে কিন্তু আমি ছাড়বো না তোমাকে। সময় হইলে বুঝবেন। আর আজব তো, আমি যে ওনাকে বলেছি, এখানে কি উল্লেখ করছি নাকি? এই শালি খালি বেশি বোঝে। দাদিমা দেখেন কি বেয়াদব, খ্যাত কোথাকার, ভাষা এত খারাপ। আরে দাদু ভাই, রেগে যাচ্ছ কেন? তুমি তো তিশার বোন, আর আয়ান তোমার দুলাভাই, সেখানে তুমি তো ওর শালিকা হও। তাই বলে এভাবে ডাকবে? ওলে ওলে আমার শালিটা কত রাগ করছে। রাগ করে না, ওলে ওলে একটু মজা করছি, সেটাও বোঝো না। আয়ান রাগ হচ্ছে কিন্তু, আসবে কি? চলো দাদিমা, আপনি খাইছেন? হ্যাঁ, তোমরা যাও, খেয়ে নাও। আয়ন তিশা খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে দুজন বের হয়ে গেল। দুজন বাগানের ভিতর হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ করে আয়নের ফোন বেজে উঠল। আয়ন কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো।
আয়ন কারোর সাথে কথা বলে তিশার সামনে এসে বসলো। আয়ন তিশার হাতে হাত রাখলে তিশা অবাক হয়ে তাকালো। আয়ন বলে উঠল, তিশা, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। কি কথা? আপনি কি আমাকে ভালোবাসেন? আয়নের কথা শুনে তিশা কিছুক্ষণ চুপ হয়ে গেল। আয়ন তিশাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হলো বলেন, যেটা সত্যি ওইটাই বলেন। আমি রাগ করব না। আপনি আমাকে কি ভালোবাসেন? আমি জানি না তোমায় ভালোবাসি কিনা। তোমাকে ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না। সব সময় তোমার আশেপাশে থাকতে মন চায়। তোমার পাশে কাউকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, যার কারণে কলেজে থাকতে তোমাকে অনেক অপমান করেছি। আসলে আমি বুঝতে পারতাম না কি করব। ওই মেয়েরা তোমার সাথে ঘেঁষাঘেঁষি করতো, আমি সহ্য করতে পারতাম না। আয়ন তিশার কথা শুনে বেশ অবাক হয়ে গেল। আয়ন তিশার দিকে তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, তার মানে আমাকে ভালোবাসেন? একটা কথা বলি, আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন, একটা কথা মাথায় রাখেন, আপনারা থাকতে আমি কখনোই অন্য মেয়ের কাছে যেতে পারি না। আপনি আমার স্ত্রী, আপনার হক আমি কখনোই নষ্ট করি নাই, আর কখনো করবও না। হ্যাঁ, রাগ উঠে আমি ফ্রেন্ডদের কিছু বলি নাই, বাট আমি সবসময় আপনাকে নজরে রাখতাম। আই এম সরি, অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তোমার মর্ম আগে বুঝিনি, এখন আমি বুঝতে পারি। আমি যত রাগারাগি করি, তোমাকে অস্বীকার করি না কেন, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। আমার কথাগুলো জাস্ট মনে রাখেন। আমি কখনোই আপনি ছাড়া কোনো নারী আসক্ত না, কোনো নারীর কাছে আমি নাই যাব না। এখন তো আমার সন্তান এই পৃথিবীতে আসবে, সেখানে আমি কখনোই এমন কাজ করব না, এইটুকু বিশ্বাস রাখেন। তুমি বারবার এইসব কথা কেন বলছো? বাবু হোক, আমি একদম তোমার ভালো বউ হয়ে দেখাবো, দেখো। আয়ন তিশার কথা শুনে তিশার দিকে তাকিয়ে কপালে চুমু দিয়ে বাহুর সাথে জড়িয়ে ধরে বলল, বাবু হইলে হবে, এখন হাওয়া যাবে না নাকি? এখন তো আদর করতে পারবে না। হা হা পাগলি, আদর করতে না পারলে কি ভালো বউ হওয়া যায় না? আরে ধ্যাত পাগলি একটা, শোনো, আমাকে বিশ্বাস আর পাশে থাকলে আমার সব থেকে বড় পাওয়া হবে। বিশ্বাস করব যদি তুমি অন্য মেয়েদের থেকে দূরে থাকো, তাহলে তুমি যা বলবে আমি তাই করব। বাট যদি আমাকে ঠকাও, তাহলে আমি তোমাকে খুন করে নিজেও মরতে পারবো। তিশার কথা শুনে আয়ন ভুরকুচকে তাকিয়ে বলল। তাই নাকি? আয়ান তিশার কপালের সাথে কপাল লাগিয়ে নাকে নাক ঠেকিয়ে ঘুষা দিতে লাগলো। তিশা মিটি মিটি হেসে আয়নের কানে হুট করেই কামড় দিলে আয়ন সাথে সাথেই ভ্যাবাচাকা খেয়ে গেল আর বলতে লাগলো, এই এই কি করছেন, লাগছে তো। তিশা না ছাড়লে আয়ন তিশাকে কাতুকৃতু দিতে লাগলো। তিশা ছেড়ে দিয়ে হাসতে লাগলো। রাইসা এসে আয়নের পাশে চেয়ার নিয়ে বসলো। আয়ন তিশা হাসি থামিয়ে নিল। আয়ন উঠে তিশাকে মাঝখানে বসিয়ে দিল। আয়ন তিশাকে বলল, আচ্ছা শুনেন, আমি একটু বাইরে যাব, সন্ধ্যার আগেই ফিরে আসব। কোথায় যাবে? একটু কাজ আছে। আচ্ছা যাও। আয়ন বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে বাসে উঠে 30 মিনিট জার্নি করে বাস থেকে নেমে একটা বাসার ভিতর চলে গেল। গোসল করে ফ্রেশ হয়ে গাড়ির চাবি বের করে এয়ারপোর্টে চলে গেল। 10 মিনিট পর দুজন মানুষকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। ওনারা দুজন আয়নের কপালে চুমু দিয়ে যেতে লাগলো। 3 জন গাড়িতে উঠে পড়ল। আয়ন বলল, মম, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রায়, আর মম, আমি বাবা হতে চলেছি। আয়নের কথা শুনে আয়নের মমের রাগ হতে লাগলো, বাট আয়নের ড্যাডের মুখে হাসি ফুটে উঠল। সত্যি আমি দাদু হতে চলেছি? হ্যাঁ ড্যাড, বাট মামা আর তার মেয়ে আমাদের পিছনে লাগছে। আমার মন বলছে ওরা আমার কোনো ক্ষতি করবে, আর মামা আর বড় আম্মু প্ল্যান করেছে আমার ক্ষতি করার জন্য। আর দলিল আমি পেয়ে গেছি, আর বড় চাচ্চু ওনাকে খুন করে নাই, সব করছে বড় আম্মু। বাট এখন আমার হাতে তেমন প্রমাণ আসে নাই, তাই আর কিছুদিন সময় লাগবে। আমি জানতাম এটা বড় আপা করেছে, আমার কথা তো বিশ্বাস করতে না। বড় ভাইকে ছাড়াতে হবে, আর ভাবিকে শাস্তি দেওয়া দরকার। আর ওর ভাইটা বেশি বাড়ছে, দানা কেটে দিলে ঠিক হয়ে যাবে। ওইটা নিয়ে চিন্তা করেন না। বাট ড্যাড, আমার কেন জানি মনে হয় দাদিমা আমাকে চিনতে পারছে। উনি আমার সম্পর্কে জানে, কারণ আমি দেখেছি উনি সবার উপরে রেগে গেলে কখনোই আমার উপরে রেগে যায় না। আমি বেয়াদবি করলেও কিছু বলে না। আমারও মনে হয় জানো, উনি যতই খারাপ হোক, উনি ওনার নাতি নাতনিকে অসম্ভব ভালোবাসে। কখনো তাদের ভুল
গুলো তার চোখে পড়ে না। মম ড্যাড, আরেকটা কথা বলার ছিল। কি কথা? ভাইয়া বেঁচে আছে। আয়নের কথা শুনে ওর মম ড্যাড দুজনই থমকে গেল। আয়নকে ধরে ওর আম্মু বলতে লাগলো, আয়ান, কি বলছিস? রাফিন বেঁচে আছে? কোথায় রাফিন? আমাকে ওর কাছে নিয়ে চল, আমি রাফিনের কাছে যাব। উফ আম্মু কুল, এই জন্য তোমাকে বলতে চাই নাই। সময় হোক আমি ভাইয়াকে নিয়ে আসব। আগে বড় আম্মু, মামা আর দুইজনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে ভাইয়াকে সবার সামনে নিয়ে আসব। আমি ওর কাছে যাব, আমাকে তো একবার ওর কাছে নিয়ে যাবি তো? নিব, অপেক্ষা করো। এত ধৈর্যহারা হইলে চলে? সব কিছু আস্তে আস্তে করতে হবে। তোমার কি মনে হয় ওরা বোকা নাকি? আমাকে পথ থেকে ছাড়ানোর জন্য প্ল্যান করে যাচ্ছে। তোমাকে আর ওই বাসায় যাওয়া লাগবে না, বাকিটা আমি দেখে নেব। না, আমার সন্তানের বিপদ। ওরা এমন মানুষ নিজের পর বুঝে না। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিব না। ওরা এখন প্ল্যান করছে তিশা থেকে আমাকে সরিয়ে ফেলার, আর বুঝে শুনে বাচ্চাটাকেও মেরে ফেলবে। এত নোংরা মানসিকতার মানুষজন কি বলবো। ড্যাড, আহমেদ নামে কাউকে চেনেন? একজনকে, যিনি কেন কি কহেছে। উনি আসলে কালপিট, এদের সাপোর্ট দিচ্ছে উনি। আহমেদ তোমার ফ্রেন্ড না? কি? ড্যাডের বেস্ট ফ্রেন্ড মানে? হ্যাঁ। না, ওই এসব করতে পারে না। আমার মনে হয় না অন্য কেউ হবে হয়তো। আমার ওনাকে আগেই এমনিতেই সুবিধার লাগতো না। আয়ান, তার ছবি দেখালে চিনবি? হ্যাঁ। আয়নের মম ছবি বের করে দিলে আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়ন বলে ওঠে, আরে না মম, উনি না, উনি তো আমাকে। আয়ন কিছু বলতে কি থেমে গেল। আয়নের ড্যাড বলতে লাগলো, আমি বললাম না আমার ফ্রেন্ড এমন কিছু করতে পারে না। আয়ান, কি যেন বলতে চাইলি, চুপ হয়ে গেলি কেন? কিছু না মম। আয়ন ওর মম ড্যাডের সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেল। বাসার অবস্থা খারাপ দেখে আয়নের মম বলল, ফাজিল, এগুলো কি করছিস? উফ আম্মু, রাতে কাজের বুয়া চলে আসবে, 3 দিন ছুটি চেয়েছে। আমি সেখানে না করতে পারলাম না। বুঝলাম, আমি রুমে যাচ্ছি, খাবার অর্ডার করে দে, রান্না করা সম্ভব না। দিচ্ছি, তুমি যাও। আয়নের মম ড্যাড চলে গেল রুমে। আয়ন খাবার অর্ডার দিয়ে বসের ঘরে সব কিছু গুছাতে লাগলো। আয়নের মম এসে দেখে সব কিছু আয়ন গুছিয়ে ফেলেছে। আয়নের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেল। খুব তাড়াতাড়ি করে ফেলেছো। আমি তো করে নিতাম, তুই করতে গেছস কেন? মম, গ্রামে থেকে সব কিছু মোটামুটি পারি। অর্ডার মনে হয় চলে এসেছে। আয়ন খাবার রিসিভ করতে চলে গেল। খাবার রিসিভ করে আয়ন বলল, তোমরা বসো, আমি খাবার পরিবেশন করে নিয়ে আসি। তুই বস, আমি নিয়ে আসছি। না না মম, তোমার রান্নাঘরে যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি। আয়ন চলে গেলে রান্নাঘরে গিয়ে সব কিছু ধুয়ে নিল। তারপর টেবিলের উপরে রেখে সব কিছু সাজাতে লাগলো। কাজ শেষ হলে ওর মম ড্যাডকে বলল, তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ন রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। নিচে গেলে আয়নের মম বলল, এটা আবার কি ধরনের শার্ট? ওই বাসায় এইসব পরি। আচ্ছা। বাসায় যাওয়া লাগবে। আমাদের সাথে থাকবি না? না, দিনে আসবো, রাতে থাকা যাবে না, আর বেশি আসতে পারবো না, ওরা সন্দেহ করবে। আর ভার্সিটিতে ক্লাসও আছে। তোমার বৌমা তো ওই ভার্সিটিতে আছে, পালানোর উপায় নাই। ওই মেয়ের সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, মেয়েটা মোটেও সুবিধার না। আমাকে একদম ওর কথা বারবার বলবি না, মায়ের মতো হয়েছে। মম, এভাবে কেন বলছো? উনি যেমন হোক না কেন, উনি আমার স্ত্রী। জাস্ট শাট আপ, বেয়াদব ছেলে। বাবা মায়ের সামনে স্ত্রী স্ত্রী করতে লজ্জা লাগে না? আয়ন কিছু বলবে তার আগেই আয়নের ড্যাড বলে, আয়ান থামো, এদিকে আসো। আয়ন ওর ড্যাডের কাছে গেলে ওর ড্যাড বলে, আরে কথা বাড়াও না। তোমার মম চাইছিল তোমার বিয়ে তার ভাইয়ের মেয়ের সাথে করাতে, সেইটা তো পারলো না। এখন আমার ভাতিজিকে সহ্য করতে পারছে না। ওই পেতনিকে কে বিয়ে করবে? পুরো ফালতু একটা মেয়ে। আমার বউ রাগী হইলে আলহামদুলিল্লাহ, চরিত্র ভালো আছে। আয়নের কথা শুনে আয়নের ড্যাড হাসতে লাগলো। আয়নের মম রাগি লুক নিয়ে তাকালে আয়নের ড্যাড হাসি
আয়নের ড্যাড হাসি থামলো। দুজন চেয়ার টেনে বসলো। আয়নের মমও 2টা প্লেটে খাবার পরিবেশন করতে লাগলো। আয়নের মম আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন ফোন বের করে দেখে তিশা কল দিয়েছে। আয়নের মম বলল, তেঁতুল গাছের পিতনি কে? ইয়ে মানে তিশা। বাহ, সুন্দর নাম তো। আয়নের মম হাসতে লাগলো। আয়নের ড্যাড ভুরু কুচকে তাকালে আয়ন বলল, রাগ হয়েছিল তাই এক নাম দিয়েছিলাম। আচ্ছা, বারবার কল দিচ্ছে, আমি কথা বলে নিই। আয়ন কল রিসিভ করতেই তিশা বলতে লাগলো, ওই বর কখন আসবে? আমার কিন্তু একা থাকতে ভালো লাগছে না, প্লিজ বাসায় চলে আসো। আর এত কি কাজ করো হ্যাঁ? আয়নের ফোনের সাউন্ড জোরে থাকাতে আয়নের মম কাছে থাকাই কথাগুলো অল্প অল্প শুনতে পেল। আয়ন বলে উঠল, 40 মিনিট লাগবে, তার ভিতরে চলে আসবো। তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগছে না। আচ্ছা। আয়ন কল কেটে দিল। ওর মম বলে উঠল, যাইতে দিব না, এখানে থাকবি। মম, এখানে থাকলে ধরা খাবো তো, প্লিজ বোঝার চেষ্টা করো। আয়ন ওর মমকে বুঝিয়ে শুনিয়ে বের হয়ে গেল। আয়ন বাসে উঠে চলে গেল। যেতে যেতে 7টা বেজে গেল। আয়ন তিশার জন্য গোলাপ ফুল কিনে নিল। ফুল কিনে আয়ন বাসে চলে গেল। বাসে গিয়ে দেখে তিশা সবার সাথে বসে কথা বলছে। আয়ন তিশাকে সবার সামনে গোলাপ ফুল দিয়ে বলল, তোমার জন্য। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তিশা ভুরু কুচকে তাকালো। তিশা গোলাপ ফুল হাতে নিলে দাদিমা বলে ওঠে, নিজের বউকে গোলাপ ফুল দিল, আর বুড়ি একটা বউ যে আছে তার দিকে কোনো খেয়াল নাই। দাদিমার কথা শুনে আয়ন ফিক করে হেসে ওর দাদিমার পাশে বসে বলল, আমার বড় বউয়ের জন্য অন্য গিফট আছে। আয়ন পকেট থেকে চকলেট বের করে দাদিমাকে দিলে তিশা ভুরু কুচকে তাকালো। আয়ন বলে ওঠে, এভাবে তাকিয়ে লাভ নাই, চকলেট খাওয়া মোটেও ঠিক না। গোলাপ ফুল নিয়ে ভালো থাকো, আর দাদিমার জন্য নিয়ে এসেছি, দাদিমা খাবে। আয়নের কথা শুনে দাদিমা খুশি হলে আয়নকে জড়িয়ে ধরতে গেলে তিশা বলে ওঠে, কেন কেন, শুধু আন্টি কেন খাবে? অন্য কেউ চকলেট খেতে পারবে না? আমার কেন জানি মনে হচ্ছে ওই চকলেটে কিছু মিশিয়েছে। আন্টি, আপনি ওই চকলেট খাবেন না। মামা, এসব কি বলো? আয়ন কি মিশাবে? তুই জানোস ওই আয়ান কতটা চালাক ছেলে? আন্টিকে মেরেও ফেলতে পারে। আরে ধ্যাত, আয়ান কেন আমার ক্ষতি করবে? আমি চকলেট খেয়ে দেখাচ্ছি। দাদিমা, আমি খেয়ে নেই। মামা সাহেব যেহেতু সন্দেহ করছে। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আম্মা, আপনি আয়ানকে এত বিশ্বাস কেন করেন? ওই একটা বাহিরের ছেলে, ওকে এত বিশ্বাস করা কিন্তু ঠিক না। আম্মু, এটা কি ধরনের কথা বলো? ওই আমার হাজবেন্ড, ওই বাহিরের ছেলে কেন হবে? আর চকলেট আমাকে দাও। তিশা চকলেট নিয়ে খেতে লাগলো। তিশার গলা জ্বলতে লাগলো। আয়ন গলা ধরে বসে বলে সবাই তিশাকে ধরলো। আয়ন তিশার কাছে গেলে তিশার আম্মু আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আম্মা, আপনি এই ছেলেকে বিশ্বাস করেছেন? দেখেন, আজ আমার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আয়ান, তুমি আমাকে মারতে চাইছিলা? তিশা মামা আয়নকে মারতে যাবে। আয়নের মেজাজ গরম হয়ে গেল। আয়ন তিশার মামার হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ওই নাটকের নায়িকা ওঠেন, তেঁতুল গাছের পেতনি, মেজাজ গরম করেন না। ধুর, নাটক করেন, আমি অন্য মেয়েদের সাথে আগে যাই। আয়ন কথাটা বলে চলে যেতে নিবে, সাথে সাথে তিশা লাফতে উঠে আয়নের হাত ধরে বলল, আরে রাগ করছো কেন? সবাই সন্দেহ করলো তাই একটু মজা নিলাম। এই আম্মু তোমার গালে থাপ্পড় মেরে লাল করে ফেলছে। ফাজিল হইছে কবে থেকে? অনেকদিন ধরে মজা করি না, তাই একটু ইচ্ছে হইল। ওয়েট, আমাকে তেঁতুল গাছের পেতনি কইলে কেন? পেতনিদের মতো অভিনয় করবেন আর আপনাকে পেতনি বলবো না? তুমি সেই পেতনির জামাই, লজ্জা লাগে না? পেতনির জামাই। হি হি হি, আমি কোনো পেতনির জামাই না, আমি তো তিশা তালুকদারের জামাই। সেই একই তো হয়ে গেল। মোটেও না। ফাজিল একটা, কত ভয় পাওয়ায় দিয়েছিলে? এমন দুষ্টুমি কেউ করে? আমার জামাই শখ করে তোমার জন্য চকলেট নিয়ে আসলো। তোমরা যা শুরু করেছিলে, আর ওই পেতনি আমার গোলাপ নিয়েছিস কেন? দে, তোর দেখি আমার জিনিসের প্রতি বেশি ঝোঁক কেন রে? তিশার কথা শুনে রাইসা মুখ ভেঙচি দিলে। তিশা রাইসার হাত থেকে গোলাপ নিয়ে বলল, আমার জিনিসে একদম হাত দিবি না। আয়ান, চলো রুমে যাই। আয়ন তিশাকে নিয়ে রুমে চলে গেল। তিশার মামা বলতে লাগলো, আফা, তোর মেয়ে তো দেখি অভিনয় কম জানে না।
আমাদের কিভাবে বোকা বানালো। মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ওই ফকিন্নির ছেলের সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের লাইফটাই শেষ করে দিয়েছে। দাদিমা তিশার আম্মুর দিকে তাকালে তিশার আম্মু চলে গেল। আয়ন তিশার রুমে গেলে আয়ন তিশাকে কোলে বসিয়ে গাড়ি কিস করে নাক ঠেকিয়ে বলল, তোমার মামা আমাকে এমনিতে দেখতে পারে না, আর যে নাটক করলে ওটা তো সত্যি ভেবেছে আমি কিছু মিশিয়েছি। আচ্ছা একটা কথা বলো তো, কি? তুমি মামা রাইসাকে কিভাবে চেনো? আমি যে গ্রামে থাকতাম এই গ্রামে উনি প্রেজেন্ট নিয়ে গেছিল। চেয়ারম্যান ওনাদের সাথে হাত মিলিয়ে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়ে কিছু টাকা দিয়ে বের করে দিবে। ওইখানে ওনারা ফ্যাক্টরি তৈরি করবে, সেখানে প্রতিবাদ করেছিলাম। এইটাতে তোমার মামা আমার উপর রেগে আছে। সব বুঝলাম, বাট রাইসার সাথে সম্পর্ক এমন কেন? ধুর আর বলো না, চেয়ারম্যানের মেয়ের সাথে আমার পিছনে লাগছিল। আমার আগে থেকে দেখলে রাগ হতো। চেয়ারম্যানের মেয়ের কারণে কিছু বলতে পারতাম না। পরিচয় হওয়ার পর থেকে খুব জ্বালাইছে, বাধ্য হয়ে ওকে নিয়ে ঘুরতে হয়েছে। এইসব অত্যাচার মেনে নিতে হয়েছে। ও তুমি একদম ওর আশেপাশে থাকবে না, আমার ভালো লাগে না। ওর মতলব ভালো না, ওই তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়। আয়ান একটা কথা বলি, আমাকে যেমন দেখছো আমি তেমন না। হ্যাঁ আমি রাগী, বাট এইটা না যে আমি পরপুরুষের সাথে নোংরামি করি। তুমি আমার সাথে গিয়েছিলে, তাই রাগে আমি ওদের সাথে নাচছিলাম। বুঝলাম। সেদিনে তোমার রাইসার কথা শুনে ফেলেছিলাম। এই জন্য আমার সাথে ভালো ব্যবহার করছো, তাই না? যদি শুনতে আমি সত্যি ওই রকম, তাহলে আমাকে ভালোবাসতে না। তেমন না, আমি তোমাকে ভালো করে নিতে চাইছিলাম। অতীত বাদ দিয়ে নতুন করে চলতে চাইছিলাম। আর একটা সন্তানের জন্য বাবা মা না থাকলে তার উপর দিয়ে কী যায় সেইটা আমি জানি। তাই আমি চাই না আমার সন্তান আমার মতো বাবা মাকে কাছে না পেয়ে একা একা বড় হোক। আচ্ছা আয়ান, তোমার বাবা মার কি হয়েছিল? তারা মারা গেলে তাদের কবর তো জিয়ারত করতে যাও না? আমার ফোন বাজছে, আমি কথা বলে আসছি। আয়ন কথাটা বলে বারান্দায় চলে গেল। কথা বলা শেষ করে আয়ন তিশার পাশে গিয়ে শুয়ে পড়ল। তিশা কোলে মাথা দিয়ে শুয়ে থেকে বলল, আচ্ছা তিশা, আমি যদি এই দুনিয়াতে না থাকি তুমি কি আমাকে ভুলে যাবে? এসব কি বলো? এসব মুখেও আনবে না। তোমাকে কিছু কথা বলার আছে। তুমি আমার কথা কি বিশ্বাস করবে? কি কথা? তোমার আম্মু, তোমার মামা আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। রাইসাকে দিয়ে তোমার মাঝে আমার মাঝে ঝামেলা বাঁধিয়ে দিতে চাচ্ছে। তুমি আমার উপরে রাগ করে আমাদের সন্তান নষ্ট করে দাও আর আমাকে ঘৃণা করো, পরে ওরা আমাকে খুন করে লুকিয়ে ফেলবে। আয়নের কথা শুনে তিশা রেগে আয়নকে ধাক্কা দিয়ে বলে, কি ধরনের ফালতু কথা বলো? আমার আম্মু কেন তোমাকে মারবে? তুমি আমার আম্মুকে নিয়ে বাজে কথা কোন হিসেবে বলছো? আমার কাছে প্রমাণ আছে, তুমি শুধু দেখতে থাকো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তারপর আস্তে আস্তে তুমি সব দেখতে পারবে। আয়ন তিশাকে সব খুলে বলে তিশা রেগে গিয়ে বলে, ওকে, যদি প্রমাণ মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে। ঠিক আছে। আয়ন তিশার সাথে কিছুক্ষণ কথা বলল। 10 দিন পর আয়ান, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার এমন ক্ষতি করো না আয়ান, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে আর লাগবো না প্লিজ। রাইসা এসব কথা বলে আয়নের সাথে নোংরামি করতে লাগলো। ভিডিও করা শেষ হলে রাইসা এডিট করে আয়নের দিকে তাকিয়ে বলল, জান ঘুমাও, ঘুম থেকে উঠলে তোমার লাইফে বড় একটা চমক আসবে। রাইসা কথাগুলো বলে আয়নের বুকের উপর শুয়ে থাকলো। আয়নের জ্ঞান ফিরে দেখে রুমের ভিতরে সবাই চিল্লাপালা করছে। আয়ন ভারী মাথায় উঠে পড়ল। আয়ন তিশার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তিশা, এত চিল্লাচ্ছ কেন? তিশার মামা আয়নের সামনে এসে আয়নকে মারতে লাগলো। আয়নকে মারতে মারতে বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমার মেয়ের এত বড় সর্বনাশ করে এখন বলছস কি হয়েছে? আমি তোকে মেরেই ফেলবো। তিশার মামা আয়নকে মারতে মারতে নিচে নিয়ে যেতে লাগলো। আয়ন ওর দাদিমার পায়ের উপরে পড়তেই তিশার মামা বলে ওঠে, আন্টি, আপনার বাসায় থাকার এই নিরাপদ দিলেন? কি হয়েছে? এমন কেন করছো? আর আয়ানকে কেন মারছো? আপনার প্রিয় আয়ান, আমার মেয়ে, আমার বলতেও ঘৃণা হচ্ছে। আম্মা, আপনি এই লুচ্চা ছেলের সাথে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলেন? এই আয়ান আমার 2টা মেয়ের জীবন নষ্ট করলো। আমাকে কেউ বুঝাবে কি হচ্ছে এখানে? তিশা, কি হয়েছে বলো তো? দাদিমা, আয়ান রাইসাকে রেপ করছে।
তিশার কথা শুনে আয়ন ঢোক গিলতে লাগলো। আয়ন তিশাকে বলল, এইসব কি বলো? একদম চুপ। সব প্রমাণ রাইসা আমাকে দেখিয়েছে। তুমি এটা কিভাবে করলে? আয়ান এসব কি বলছে? তুমি এইটা করেছো? দাদিমা, হ্যাঁ আমি করেছি। আয়নের কথা শুনে সবে অবাক হয়ে গেল। আয়নের দাদিমা ঠান্ডা মাথায় বলে ওঠে, আয়ান করছে যখন তখন রাইসার সাথে বিয়ে দিয়ে দাও। আয়ান রাইসাকে বিয়ে করে নাও, আর নেক্সট টাইম যেন এই ভুল করতে না দেখি। দাদিমার কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। তিশা রেগে গিয়ে বলে, দাদিমা, এটা কি ধরনের বিচার হইল? রাইসাকে কেন আয়ান বিয়ে করবে? এসব কি বলেন আম্মা? যে ছেলে অলরেডি আমার মেয়ের জীবন নষ্ট করে রাখছে, আবার আমার ভাতিজির সাথে এইসব করলো, আর আপনি কিনা সেখানে বিয়ে দিতে বলছেন? ভুল করেছে সেখানে মারলে বা বকা দিলে তো ওই জিনিসটা আবার আগের মতো ঠিক হবে না। তার থেকে আয়ানের সাথে বিয়ে দিয়ে দিলেই হবে। এটা কখনোই না, ও একটা ফালতু ছেলে। ওর সাথে আমার মেয়েকে কখনোই বিয়ে দিব না। তাহলে এক কাজ করো, কত টাকা লাগবে ওইটা নিয়ে তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। দাদিমার কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। আর নিজেও বেশ অবাক হয়ে গেল। তিশার মামা বলে ওঠে, আন্টি, আপনি আমাদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান? আপনি এইসব কিভাবে বলতে পারছেন? আমার মেয়ের সম্মান কেড়ে নিল আয়ান, আর আপনি আমাদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলছেন? আয়নের দাদিমা তিশার মামার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিলে সবাই চমকে গেল। তিশার মামার রাগে আয়নের দাদিমার দিকে হাত এগিয়ে নিবে, সাথে সাথে আয়ন পেটে এক লাথি মেরে ফেলে দিয়ে বলল, তোর সাহস তো কম না, ওনার গায়ে হাত দিতে চাস? মেরে হাত ভেঙে ফেলবো। আয়ানের বাচ্চা, তোকে আমি কি যে করব! কি করবি? তোকে দেখে আমি ভয় পাই নাকি? তোর কি গ্রামে শিক্ষা হয় নাই? জেল খাটার ইচ্ছে হয়েছে নাকি? আয়ান, তোমার এত বড় সাহস, আমার ভাইকে লাথি দিয়ে ফেলে দিলে? যাক বাবা, দাদিমার গায়ে হাত তুলতে নিল, তখন কোনো কথা নাই যে আমি মারলাম, তখন মুখে বলি ফুটলো। আয়নের কথা শুনে কাজের লোকরা হাসতে লাগলো। আয়নের দাদিমা বলে ওঠে, এখন তোমার ভাইকে তার মেয়েকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে বলো, না হলে ওদের কপালে দুঃখ আছে। আন্টি, আমাকে থাপ্পড় মারছেন না? আমি এর প্রতিশোধ নেব। আর আয়ান, রেডি থাকিস জেলে যাওয়ার জন্য। রাইসা, চল আমার সাথে। তিশার মামার রাইসার হাত ধরে চলে গেল। তিশার আম্মু রেখে রুমে চলে গেল। আয়ন দাদিমাকে কিছু বলবে, সাথে সাথেই দাদিমা আয়নের গালে থাপ্পড় মেরে বলল, তোমার থেকে এমন আশা করি নাই। তুমি এইটা কিভাবে করতে পারলে? আয়নকে কিছু বলতে না দিয়ে চলে গেল। আয়ন তিশার দিকে তাকালে তিশা বলল, রুমে আসো। আয়ন তিশার সাথে রুমে গেল। তিশার রুমের দরজা লাগিয়ে দিয়ে লাঠি নিয়ে এসে আয়নকে মারতে যাবে। আয়ন লাফ দিয়ে বাড়ি লাগা থেকে বাঁচতে লাগলো। তিশা রেগে বলে ওঠে, কুত্তা, রাইসার সাথে যদি তোর বিয়ে হয়ে যায় তো লাথি মেরে কবরে পাঠিয়ে দিতাম। আর এই কাহিনী কি? দাদিমা তোকে এত ভালোবাসে কেন? আমি তো সারা জীবন দেখছি ধর্ষণকারীকে দাদিমা কখনোই ছেড়ে দেন না। জেলে পাঠিয়ে দিতেন বা বেতের বাড়ি মারতেন, যত শাস্তি আছে সব দিতেন। অথচ তোমার বেলায় উনি বলে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইলেন। আর আরেকটা কথা মামা, আম্মু রাইসা তোমাকে ফাঁসাচ্ছে কেন? তোমাকে তো আগেই বলছি, আর আমি জানি না কেন এত ভালোবাসে। এই তুমি সত্যি সত্যি রাইসাকে জোর করছিলে না তো? আরে আমার তো জ্ঞান ছিল না। ওই জুসে তোমার আদরের বোন কি মিশিয়েছিল কে জানে। যাও ফ্রেশ হয়ে নাও, অনেক ঘুম পাচ্ছে। আয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে তিশার পাশে শুয়ে পড়ল। তিশাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে পড়ল। এত সাবধান থাকার পরও সেই তোমার মামা নিজেদের প্ল্যান সাকসেসফুল করলো। ওদের অভিনয় মারাত্মক। তিশা, তোমাকে আগামীকাল একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? থাক, সময় আসুক, ঘুমাও। আয়ন তিশাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে দুজন উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। দাদিমা আয়নের দিকে তাকিয়ে না দেখার ভান করে নিজের কাজ করতে লাগলো। আয়ন দাদিমার পাশে বসলো। আয়নর দাদিমার কোলে মাথা দিলে সবাই বেশ অবাক হয়ে যায়। আয়নর দাদিমাকে বলল, দাদিমা, আমার উপরে রেগে আছেন? রেগে থাকেন না। আগামীকাল ভিতরে আপনার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাকে সারপ্রাইজগুলো দিতে পারি। কিসের সারপ্রাইজ দিবে শুনি? আরও লুচ্চামি করা বাকি আছে নাকি? বৌমা চুপ করবে? তুমি শাশুড়ি হয়ে এসব কথা কিভাবে বলো? আয়ন উঠে দাঁড়িয়ে বলল, ডিয়ার শাশুড়ি আম্মু, অনেক তো সুখে থাকলেন।
আপনাকে এত সুখী দেখতে ভালো লাগছে না। কি বলতে চাও? সময় হোক, যাই হোক তিশা, আমি বাইরে যাচ্ছি, আমার আসতে সময় লাগতে পারে। কোথায় যাবে? একটু কাজ আছে। আয়ন কথাটা বলে যেতে লাগলো। তিশার আম্মু মনে মনে হাসতে হাসতে বলতে লাগলো, ডিয়ার জামাই বাবা, তোমার যে জীবনের শেষ দিন আজ। যাও যাও, বের হও, তোমার লাইফে তুমি জান্নাত দেখতে পাবে। আয়ন বাহিরে চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে বাস কাউন্টারের দিকে যেতে লাগলো। কিছু দূর হাঁটতেই হঠাৎ করে পিছন থেকে একটা ট্রাক এসে আয়নকে ধাক্কা মেরে দিল। আয়ন ছিটকে পড়ে গেল। আয়ন রাস্তায় পড়তেই রক্ত দিয়ে ভেসে যেতে লাগলো। আয়ন চোখের সামনে মানুষের ভিড় দেখতে লাগলো। আস্তে আস্তে আয়নের চোখ বন্ধ হয়ে গেল। 3 বছর পর। আম্মু দেখি দেখি কান্না করে না। এই তো কান্না করলে হয়। তুমি আমার ভালো আম্মু না? দাদিমার কথা শুনে বাচ্চা মেয়েটা কান্না থামিয়ে দাদিমার কথা শুনতে লাগলো। দাদিমা কাজের বুয়াকে বলল, তোমাদের কাছে রেখে গিয়ে কোনো লাভ হয়েছে? কান্না করছে এতক্ষণ ধরে, তোমাদের কোনো খেয়াল নাই। দাদিমার কথা শুনে কাজের মহিলা বলে, ম্যাম, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বাট আপনি তো জানেন এই আপনাকে ছাড়া থাকতে পারে না, সারাদিন কান্না করে। ওর খাবার নিয়ে আসো। বাচ্চা মেয়ে আয়ডার খাবার দিলে দাদিমা খাওয়াই দিতে লাগলো। দাদিমার চোখ দিয়ে পানি পড়ে মেয়েটা কান্না করতে করতে বলে, বড় আম্মু, তুমি আমাকে ছেড়ে কাজে যাও কেন? আমার এখানে একা থাকতে ভালো লাগে না। বাচ্চা মেয়েটার কপালে চুমু দিয়ে বলে, আম্মু, আমার তো অফিস আছে, কাজ না করলে কি চলবে বলো? আচ্ছা, আজ থেকে আমি তোমাকে নিয়ে যাব, আমি যেখানে যাই। দাদিমা বুঝিয়ে আয়রাকে শান্ত করে খাওয়া শেষ করে রুমে গেল। আয়রা বিছানায় বসে খেলতে লাগলো। দাদিমা ফ্রেশ হয়ে নিল। দুজন বসে খেলা করতে লাগলো। হঠাৎ করে কারোর কণ্ঠ শুনে দাদিমা আয়রাকে নিয়ে বসার ঘরে গেল। বসার ঘরে যেতেই দাদিমা থমকে গেল। আয়নকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দাদিমা বলতে লাগলো, আয়ান, তুমি বেঁচে আছো? তুমি বেঁচে থাকলে আমরা যাদের কবর দিলাম ওইটা কে ছিল? পরে বলছি, দাদিমা শান্ত হন। দাদিমা, তিশা কোথায়? ওকে তো দেখছি না। তিশা জেলে। কি জেলে মানে? বসো, আমি বলছি। আগে বলো, তুমি বেঁচে আসো তাহলে 3 বছর কোথায় ছিলে? আমার অ্যাক্সিডেন্ট হইলে আমাকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আমার কিছু লোক, ওরা আমার এই অবস্থার খবর শুনে আমাকে ওইখান থেকে সরিয়ে অন্যজনের লাশের মুখ নষ্ট করে দিয়ে আমার পোশাক পরিয়ে দেয়। ওইখানে রেখে আমাকে নিয়ে চলে এসেছিল। আর আমি মেন্টাল হসপিটালে ছিলাম। আমার মাথায় আঘাত লাগায় আমি কিছু মনে হতে পারছিলাম না। 14 দিন ধরে আমি মোটামুটি সুস্থ হয়েছি। আমি সময় নষ্ট না করে দেশে চলে এসেছি। কি বলছো? আর ওইদিকে তিশা তোমাকে হারিয়ে ওর মামাকে খুনি ভেবে ওকে খুন করে আজ জেলে। প্রতিনিয়ত নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি জেল থেকে বের করার চেষ্টা করেছি, ওই হতে দিচ্ছে না। এইসব কি বলছেন? আমি তিশার কাছে যাব। আর এই পিচ্চিটাকে? তোমার তিশার সন্তান। আয়ান আয়রাকে কোলে তুলে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। আয়রা শুধু দাদিমার মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়রা বলে, আম্মু, এই আঙ্কেলকে আমাকে এত আদর কেন করছে? ওইটা তোমার আব্বু। আয়রা জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি আমাকে ছেড়ে আম্মুকে ছেড়ে কোথায় চলে গেছিলে? তুমি কি জানো না আম্মু তোমার জন্য কত কান্না করে? সরি আম্মু, আর এমন ভুল হবে না। দাদিমা, আমি তিশাকে দেখতে যাব। আয়ান আয়রাকে রেখে বের হয়ে গেল। থানায় গেলে আয়ানের পরিচিত লোক থাকায় আয়ান তিশার সাথে সোজা দেখা করতে চলে গেল। তিশা দেওয়ালে দাগ কাটছিল। একজন পুলিশ তিশাকে বলে, এই আপনার সাথে দেখা করার জন্য একজন এসেছে। কে আমার মেয়েকে নিয়ে এসেছে? পুলিশটা কিছু না বলে ছেড়ে দিল। তিশা দৌড়ে চলে গেল গিলে। ওই পাশে দাদিমাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন পুলিশ মহিলাটা তিশাকে এখানে দেখে তখন বলে, আরে আপনি যান নাই, এখানে কি করেন? আমার সাথে আসেন। তিশা পুলিশ মহিলাটার সাথে চলে গেল। একটা রুমে গেলে তিশা দেখে একটা ছেলে মানুষ পুলিশের সাথে কিছু বলছে। তিশা চলে যেতে নিলে আয়ন পিছনে ঘুরে তাকিয়ে বলল, তিশা। আয়নের কথা শুনে তিশা থমকে গেল। তিশা পিছনে ঘুরে তাকালে আয়নকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তিশা আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আয়ান, তুমি বেঁচে আছো? তুমি এত বছর কোথায় ছিলে? তিশা, তুমি শান্ত হও। আমি বলছি, তার আগে বলো তুমি খুন কেন করতে গেছো? মামা তোমাকে মেরে ফেলবে আর আমি চুপ করে বসে থাকবো? কুল,
তোমার মামা তো মারা যায় নাই। তোমাকে আমি খুব তাড়াতাড়ি জেল থেকে বের করব। আমাকে কয়েকদিন সময় দাও। আর তোমার আম্মু মহান ব্যক্তি কোথায়? আম্মু তার বাপের বাড়িতে গেছে। আয়ান, জানো আমার আব্বু এখানে ছিল, অথচ আমি জানতামও না। উনি মনে হয় আমার মম ড্যাডের সাথে আছে। আয়ান, তুমি আগে কেন বলো নাই? তোমার ছোট চাচ্চুর মেয়ে। মম ড্যাড আমাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল। রাফি ভাইয়া মৃতে কেউ রাফি ভাইয়ার মতে কেউ আর রিস্ক নিতে চায় নাই। আমাকেও মেরে ফেলবে ভয়ে আমাকে ছদ্ম নিয়ে বাঁচতে হয়েছে। যাই হোক, তুমি থাকো, সময় শেষ হয়ে গেছে, আমি আবারও আসবো। আয়ন তিশার কপালে চুমু দিয়ে চলে যেতে চাইলে তিশা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছেড়ে এখানে থাকতে পারবো না। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো, আর না হয় তুমি এখান থেকে যাও। হাই বুদ্ধু মেয়ে, এখানে আমাকে থাকতে দিবে না তো? আমি চেষ্টা করব তাড়াতাড়ি করার। আয়ন তিশার কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। তিশা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ন পুলিশ অফিসারের সাথে কথা বলে চলে গেল। আয়ন সোজা বাসে উঠে বাসে চলে গেল। কলিং বেল বাজেতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। আয়নকে দেখে কাজের লোক কয়েকবার পিছিয়ে দিয়ে সবাইকে ডাকতে লাগলো। আয়ন ভিতরে গেলে আয়নকে দেখে সবাই চমকে গেল। আয়নের মম দৌড়ে এসে জড়িয়ে ধরল। আয়নের সারা মুখে চুমু দিয়ে বলল, আয়ান বাবা, আমরা বেঁচে আছোস? আয়ান, এতদিন কোথায় ছিলি? ছাড়ো তো মম। আয়নর মমকে সরিয়ে দিয়ে রাফিকে বলল, ভাইয়া আমার কিছু সাহায্য লাগবে। আয়নের ভাই রাফি এসে জড়িয়ে ধরলে রাফি বলে, কি সাহায্য লাগবে ভাই, আমার বলেন। তোমার ফ্রেন্ডের দিয়ে তিশার মামাকে বের করতে। উনি বেঁচে আছে, আমি ওনাকে দেখেছি, বাট এইটা জানতাম না যে এখানে এইসব হয়ে গেছে। আমি ওনাকে দেখে লুকিয়ে গেছিলাম। আয়নের কথা শুনে তিশার আব্বু বলে, কি তিশার মামা বেঁচে আছে? তাহলে আমার মেয়ে বিনা কারণে শাস্তি পাচ্ছে। আসলে ওই মহিলা এত জঘন্য কিভাবে হয়? নিজের মেয়েকেও ছাড়লো না জেল খাটাতে, টাকার লোভ এত। আয়ন তিশার আব্বুর কথা শুনে বলে, আচ্ছা মম ড্যাড, আমি মারা গেছি শোনার পর আমার সন্তানের কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলেন না। আপনারা এই আমাকে ভালোবাসেন। দাদিমা একা আমার সন্তানকে লালন পালন করছেন। ওনার বয়স কি কম হয়েছে? কিসের সন্তান? ওই বংশের কোনো মানুষের কথা শুনতে চাই না, আর ওই মহিলার কথা একদম আমার সামনে বলবি না। এই মম, জাস্ট শ্যাট আপ। আপনার অনেক কথা শুনেছি, আপনি নিজেও কম না। আপনি তো দাদিমার সাথে কম তর্ক করেন নাই, সবসময় খালি নিজের স্বার্থ বুঝে গেছেন। আপনি কি ভাবছেন আমি কিছু জানি না? আমি সব জেনেও চুপ ছিলাম, কিছু বলি নাই। আপনি নিজে আগে ঠিক হন, তারপর অন্য কেউ দোষ দিবেন। তুই আমাকে এসব বলতে পারলি? হ্যাঁ, বলতে পারলাম। যত সব আজাইরা কথা শুনতে আমি এখানে আসি নাই। ভাইয়া, আমার সাহায্য লাগবে। আমি আমার স্ত্রীকে ওইখানে আর দেখতে চাই না। আয়ন রাফির সাথে রুমে চলে গেল। দুজন প্ল্যান করতে লাগলো। প্ল্যান করা শেষ করে রাফি বলে, ম্যামের সাথে এইভাবে কথা না বললেও পারতেন। ম্যাম কিন্তু তোর মেয়েকে দেখতে যায়, কেউ জানে না, আমি কিন্তু জানি। ড্যাড তো আয়ানকে এইখানে নিয়ে আসে। ম্যাম সবার সামনে কাছে না গেলে কি হবে? লুকিয়ে লুকিয়ে ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করতো। কি করব, রাগ হইলে আমার মাথা ঠিক থাকে না। যাই হোক, ওনাকে খুঁজে বের করো, আমি প্রমাণ নিয়ে এসে দুজনকে ধরিয়ে দিব। আয়নের কথা শুনে রাফি বলে, তুমি যদি এর আগে প্রমাণ কই রেখেছিলে বলতে পারতি, তাহলে তিশা আজ জেলে থাকতো না, আগেই ওকে ধরিয়ে দেওয়া যেত। তুমি তো বলতে পারোনি। এখন তো সব মনে পড়ছে। আচ্ছা, তাহলে তুমি কাজ শুরু করে দাও, আমি আমার মেয়ের কাছে যাব। আয়ন কথাগুলো বলে চলে গেল। আয়নের মম আয়নকে ডাক দিলে আয়নর মমকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি মম, রাগের বশে অনেক কিছু বলে ফেলছি। আয়রাকে নিয়ে আসিস। একেবারে নিয়ে আসবো, এখন না লেট হবে। আমি এখন আসছি। আয়ন কথাগুলো বলে চলে গেল। 30 মিনিট জার্নি করে চলে গেল। আয়রাকে কোলে তুলে চকলেট দিলে আয়রা বলে, থ্যাংক ইউ আব্বু। আয়রার কথা শুনে আয়ন অবাক হয়ে গেল। আয়রার গালে চুমু দিয়ে বলল, ওয়েলকাম আম্মু। আয়ন, ফ্রেশ হয়ে নাও, যাও। আয়ন আয়রাকে নিয়ে চলে গেল। রুমে গিয়ে পুরনো দিনের স্মৃতি মনে করতে লাগলো। আয়রা এই রুমে এসে বলে, আব্বু, তোমার সাথে ওই আন্টিটা কেন? আমি তো ওই আন্টিকে থানায় দেখেছিলাম। পুলিশ আঙ্কেল ওনাকে ধরে রেখেছে। আন্টি আমাকে অনেক ভালোবাসে, আমিও আন্টিকে ভালোবাসি,
কিন্তু পুলিশ আঙ্কেল আন্টিকে আমার কাছে থাকতে দেয় না। ওইটাই তোমার আম্মু হয়, আন্টি না। তুমি থাকো, আমি গোসল করে আসি। আয়ান লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আয়রার সাথে খেলা করতে লাগলো। 3 দিন পর আয়নের ফোন বেজে উঠল। আয়ন আয়রাকে দাদিমার কাছে রেখে রাফির সাথে কথা বলে। তিশার নানা বাড়িতে চলে গেল। আয়ন সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই রাইসা চমকে গেল। আয়ন সোফায় বসে পড়ল। হাই ডিয়ার বউ, কেমন আছো? আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাইসা কাঁপতে লাগলো। আয়ন বলে ওঠে, আরে বউ, আমার এইভাবে তাকিয়ে আছো কেন? আমার ফুপি শাশুড়ি কই? আর শ্বশুর মশাই, এই শ্বশুর মশাই কোথায় আপনি? আয়নের চিল্লাপালা শুনে রাইসার আম্মু বলে, কে তুমি? আমার মেয়েকে বউ কেন বলছো? আয়ন রাইসার আম্মুকে বলে, আয়ন আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু। আপনার মেয়েকে জিজ্ঞেস করেন আমি কে। আয়ান, তুমি বেঁচে আছো? আরে বউ, তোমাকে ছাড়া কি থাকা যায়? তোমার ভালোবাসার টানে চলে এসেছি। শ্বশুর মশাইকে ডাক দাও। আবু মারা গেছে। আমি যেমন মারা গেছি, শ্বশুর মশাইও তেমন মারা গেছে। ডাক দাও। আমি জানি দুইজন এখানে আছে। আমি যদি খুঁজে বের করি তাহলে মেরে হাড্ডি ভেঙে দিব কিন্তু। বলছি না মারা গেছে, কানে শোনো না? ওকে, আমি তাহলে নিয়ে আসছি। উঠে দৌড়ে উপরে উঠে পড়ল আর বলতে লাগলো, শ্বশুর মশাই কোথায়? আয়নের কথা শুনে তিশার আম্মু বের হইলে আয়নকে দেখে চমকে গেল। আয়ান, জি ডিয়ার শাশুড়ি আম্মু। বাহ বাহ, ভাই বোন দেখে অনেক সুখে আছেন। তুমি বেঁচে আছো? আপনিও তো বেঁচে আছেন। চলেন আপনাকে আদর করি। আয়ান তিশার মামার কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তিশার আম্মু বলতে লাগলো, আয়ান, আমার ভাইকে ছাড়ো। আয়ান, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি তো করতেই হবে। আয়ন সিঁড়ি দিয়ে নেমে সোজা কলার ধরে টানতে টানতে সোফার দিকে ছুঁড়ে মালে। রাইসা বলে ওঠে, আয়ান, এই চুপ, একদম জোরে কথা বলবি না। এই কেন? কোথায় আছিস? ওকে ধর বলছি। তিশার আম্মুর কথা শুনে বডিগার্ডরা সব দৌড়ে আসতে লাগলো। আয়নকে মারতে গেলে আয়ন ওদের সাথে ফাইট করতে লাগলো। তিশার আম্মু আয়নকে গুলি করতে যাবে, সাথে সাথেই পুলিশ তিশার আম্মুর হাতে গুলি করে হাত থেকে পিস্তল ফেলে দিল। তিশার মামা পালাতে যাবে, আয়ন ফুলদানি নিয়ে ঢিল মেরে দিয়ে পড়ল। অফিসার, ওদের ধরেন। আর আপনাদের তো প্রমাণ দিয়েছি ওরা কিভাবে অসহায় মানুষদের জমি কিভাবে লিখে নিয়েছে, কত মেয়েকে পাচার করেছে। আর এমনকি ওই মহিলা আমার বড় ভাইকে খুন করতে নিয়েছিল। এখন ওদের অ্যারেস্ট করেন। কি? তোর বড় ভাইকে? কে তুমি? তোমার বড় ভাইকে আমি কেন খুন করতে যাব? ওই আমার নাতি আরিফ তালুকদারের ছোট ছেলে আয়ান তালুকদার। দাদিমার কথা শুনে তিশার আম্মু দরজার দিকে তাকালে দেখে সবাই দাঁড়িয়ে আছে। তিশাকে দেখে তিশার আম্মু এগিয়ে যেতে নিবে, সাথে সাথে তিশার আম্মুকে পুলিশ ধরে ফেল। তিশা বলে ওঠে, বা আম্মু, তোমাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। কি অভিনয় না করলে! সামান্য সম্পদের জন্য একটা বাচ্চা ছেলেকে খুন করতে গেছিলে, সেখানে আবার নিজের স্বামীকে ফাঁসিয়ে জেলে দিলে, আবার নিজের ভাইকে মৃত সাজিয়ে নিজের মেয়েকেও জেলে দিলে। বাহ, তোমাকে নিজের মা ভাবতেও ঘৃণা হচ্ছে। তিশা, আমি তোকে জেল খাটাতে চাই না। আমাদের উপায় ছিল না। আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে জেল থেকে বের করার অনেক চেষ্টা করছি, বাট পারছিলাম না। চুপ, একদম চুপ। তুমি ওই ফালতু মুখে আমার নাম নিবে না। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। আমার বাবা থাকতেও তুমি বলেছো আমার বাবা মারা গেছে। তুমি আমাকে ছোটবেলা থেকে ভুল পথে মানুষ করেছিলে। তুমি মা হয়ে কিভাবে পারলে? যা করছি ঠিক করছি। আমি তোর ভালোর জন্য করছি। ওই রাফি যদি বেঁচে থাকতো তাহলে সব কিছু ওই বেশি বেশি পেত। তোকে অল্প কিছু দিয়ে সান্ত্বনা দিত। তুই হওয়ার পর আমি আর কখনোই মা হতে পারতাম না। আমি চাই না আমার মেয়ে কিছু করতে গেলেও ওদের অনুমতি নিয়ে চলুক। আমি যা করছি সব তোর সুখের জন্য করছি। আম্মু, তুমি ভুল করছো। তুমি একটা সাইকো হয়ে গেছো। তোমার মাথায় যে বুদ্ধি চলে ওইটা সাইকোদের বুদ্ধি। কাউকে খুন করে কখনোই ভালো থাকা যায় না। আমি তো মেয়ে মানুষ, আমাকে বিয়ে দিলে আমাকে শ্বশুরবাড়িতে যেতে হইতো। সেখানে আমার চাচাতো ভাই পেলে কি সমস্যা হইতো? তুই আয়ানের প্রেমে অন্ধ হয়ে গেছস। তুই জানোস না ওই আয়ানের মা কতটা স্বার্থপর মহিলা।
তোর দাদিমাকে বশ করে একদিন আমাদের ঠিক বের করে দিত। আমি চাই নাই আমরা কারো কথা শুনি। তোর বাপ পর্যন্ত ওই আয়ানের আম্মুর কথা মতো চলে। তোর বাপ কখনোই আমার কথা শুনে নাই। ওরা যা বলে তাই শোনে। আমি যে ওর স্ত্রী, ওর কোনো খেয়াল থাকতো না। সেখানে তুই বল আমি কি করতাম? আমি আমার মেয়েকে ওদের চাকরানি হতে দিব না। তাই আমি যা করছি বেশ করছি। তিশার আম্মুর কথা শুনে আয়ন বেশ অবাক হয়ে গেল। আয়ন তিশার আম্মুর দিকে তাকিয়ে বলল, এখানে তো ভুল আমি চাচ্চুর দেখছি। বড় আম্মুর কথাই যুক্তি আছে। বউ যেমন হোক, নিজের বউকে যদি কোনো মূল্য না দেওয়া হয়, বউ তো উল্টাপাল্টা কাজ করবেই। আপনাকে জেল খাটিয়ে ভালো করছে। তিশা কতটা ভয়ঙ্কর মেয়ে আপনার কোনো ধারণা আছে? আমি ওকে পরিবর্তন হতে বাধ্য করেছি। আজ দেখেন ওই কত পরিবর্তন হয়েছে। আজ বড় আম্মুর সাথে ওই থাকতো। স্বামী যদি ভালো না হয় সেই নারী খারাপ হবে না তো কে হবে? আর ভাইয়ের বউয়ের কথা এত শোনা লাগবে কেন? আয়নের কথা শুনে তিশার আব্বু বলে, ওই আমাকে উল্টাপাল্টা বুদ্ধি দিত, যেটা আমার ভালো লাগতো না। আর বৌমা সবসময় যুক্তি নিয়ে কথা বলতো। বৌমাকেও যতটাই খারাপ ভাবে, বৌমা তেমন না। বৌমার আগে আছে, বাট উনি কারো ক্ষতি কখনোই চায় না। হ্যাঁ, আমি মানছি এখানে ভুল আমারও আছে, আমি দোষী। বাট ওই কিভাবে রাফিকে মেরে ফেলতে নিল? সেদিন কুত্তোয়া থেকে যদি আহমেদ বের করে নিজের কাছে না রাখতো তাহলে কি হইতো? আমি রাফিকে পুকুরে ধাক্কা দেই নাই, ওই পড়ে গেছিল। আমি শুধু ওকে তুলতে গিয়ে না তুলে চলে গেছিলাম। আমি জানি না আমার কি হয়েছিল। পরে আমি নিজের ভুল বুঝতে পারি। রাফি ভাইয়া, তোমার কি মনে হয় বড় আম্মুর উপরে তোমার রাগ আছে? এখানে বড় আম্মুর দিকে ধরতে গেলে সবাই কম দোষী না। হ্যাঁ মানছি উনি অনেক ভুল করছে। রাফি ভাইয়া পুলিশকে বলে, ওনাকে ছেড়ে দেন, আমার কোনো অভিযোগ নেই। তিশার আম্মুকে ছেড়ে দিল। রাইসা বলে, আয়ান, আমার আব্বুকে ছেড়ে দিতে বলো। জীবনেও না। তোমার আব্বু যা করছে সেখানে ছেড়ে দেওয়া তো দূর, বউ বাচ্চা না থাকলে তোমার বাপকে খুন করতাম আমি। ওনাকে নিয়ে যা। আয়নের কথাই পুলিশ নিয়ে চলে গেল। তিশার আম্মু তিশার কাছে গেলে তিশা রাগ করে চলে গেল। তিশার আম্মু তিশার পিছন পিছন যেতে লাগলো। সবাই ওদের পিছন পিছন গেলে তিশার আম্মু তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি সত্যিই চাই নাই তোর সাথে এমন কিছু হোক। আমি লুকিয়ে তোকে ছাড়ানোর চেষ্টা করছি, বাট পারি নাই। আমি তোকে কতটা ভালোবাসি তুই তো জানিস। প্লিজ আমাকে ক্ষমা করে দে মা। ছাড়ো আমাকে, আমি কোনো খুনি মায়ের সাথে থাকতে চাই না। এই এত পাট নিও না, নিজে কম ভালো মানুষ। কি বলতে চাও? গোড়ের ডিম, এত ঝামেলা ভালো লাগছে না। বড় আম্মুকে ক্ষমা করে দাও, উনি তোমার ভালোর জন্য এত নিচে নামলো, সে তুমি আবার নাটক শুরু করছো। তিশার আব্বু তিশার আম্মুর কাছে গিয়ে ক্ষমা চাইলে তিশার আম্মু কিছু না বলে সোজা তিশার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আমি আসলে তোমার ভালো স্ত্রী কখনোই হতে পারি নাই। দুজন একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিজেদের ভুল বোঝাবুঝি শেষ করলো। তিশার আম্মু আয়নের মম ড্যাডের কাছে ক্ষমা চাইল। সবাই একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিল। তিশার আম্মু আয়রাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। সবাই গাড়িতে উঠে পড়ল। আয়রা তিশার আম্মুর সাথে হাসাহাসি করতে লাগলো। আয়নের মম আয়রাকে নিয়ে দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়ে সবাই হাসতে লাগলো। বাসায় চলে গেলে আয়নকে তিশার আম্মু জড়িয়ে ধরে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিস বাবা। দূর আম্মু, আমার আপনাদের মতো এত রাগ জিদ নিয়ে থাকি না। এভাবে সবাইকে হাসি খুশি দেখতে চাইছিলাম, পূর্ণ হয়ে গেল। সবাই এক হয়ে গেলে আয়ন তিশার রুমে চলে গেল। আয়ন তিশাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, সব ঝামেলা শেষ, এখন শুধু তোমাকে আদর করার পালা। আর একটা ক্রিকেট টিম বানানো লাগবে। আয়নের কথা শুনে তিশা লজ্জায় বুকে হালকা কিল দিয়ে বলে, যা ফাজিল কোথাকার। তোমার জন্য পাগল ফাজিল সব হতে রাজি, শুধু তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো? মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। চলো একটু সুখের সাগরে ডুবে যাই। আয়ন কথাটা বলে তিশাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিই তিশার উপর ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য।
সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।